Hello, Dr. Tani. You start. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে একজন রিজেনারেটিভ মেডিসিন ফিজিশিয়ান হিসেবে। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সঙ্গত কারণে আমাদের লাইভ সেশনটি একটু দেরি করে শুরু করতে হলো। আমি আজকে খুবই আনন্দিত এবং ব্লেসড। আমার সাথে লাইভ সেশনে আমি খুবই জনপ্রিয় দুজন মেডিকেল প্র্যাকটিশনারকে পেয়েছি, যাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আপনারা সকলেই তাদেরকে চিনেন। তবুও পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছেন ডক্টর মুজিবুল হক, এনডি পিএইচডি, যিনি একজন বাঙালি কিন্তু আমেরিকায় একজন রেজিস্টার্ড হলিস্টিক এবং ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন। আরেকজন হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর খালেদা এডিব, যিনি হচ্ছেন একজন চিফ কনসালটেন্ট অফ বায়োলজিক্যাল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাডাম, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ সেশনে। তো আজকে আমাদের লাইভ সেশনের যে মেইন টপিক অটোইমিউন ডিজিজ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তো প্রথমেই আমার ডক্টর খালেদা ম্যাডামের কাছে কোশ্চেন থাকবে, অটোইমিউন ডিজিজ আসলে কি, তা যদি আপনি সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ ডক্টর হক, একসাথে সবাই মিলে এই করার জন্য। আমরা যেহেতু দেরি করে শুরু করেছি, সো আমি খুব ডিটেলসে যাব না, আর সবার বোঝার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তো অটোইমিউন ডিজিজ আমরা যতদূর জানি, আমাদের সবার নলেজে যতটুকু আছে, ডক্টর ছাড়া যারা জেনারেল পিপল তারা মনে করেন যে এটা একটি কনজেনিটাল ডিসঅর্ডার অথবা এটি কখনো কিউরেবল না। তো ব্যাপারটা আসলে এরকম না। অটোইমিউন ডিজিজ জিনিসটা কি? আমাদের বডিতে, প্রত্যেকটা হিউম্যান বডিতে ইমিউন সিস্টেম বলে একটা সিস্টেম আছে। তো ইমিউন সিস্টেমের মধ্যে অনেকগুলো অর্গান আছে যারা ইমিউন সিস্টেমকে নিয়ে কাজ করে। তো যখন কারো এই ইমিউন সিস্টেমটা ঠিকমতো কাজ করতে পারে না, অথবা ইমিউন সিস্টেমের যে ফাংশন, যে বডিতে যদি কোনো ফরেন পার্টিকেল এন্টার করে, ইমিউন সিস্টেম সেটাকে আইডেন্টিফাই করে এবং সেটা যদি বডির জন্য হার্মফুল হয় সেটাকে রিজেক্ট করে। ঠিক অটোইমিউন ডিজিজে যেটা হয় যে ইমিউন সিস্টেম গুলোর মধ্যে যে কোষগুলো বা সেলগুলো আছে তারা নিজেরাই নিজেদেরকে ফরেন পার্টিকেল অথবা হার্মফুল ইফেক্ট বলে মনে করে, এবং এই হার্মফুল চিন্তা করে তারা সেগুলো রিজেক্ট করে এবং নিজেদের ভালো সেলগুলোকেই নিজেরা ক্রমান্বয়ে ড্যামেজ করতে থাকে। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, এবং এটাই হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এটা কোনো জেনেটিক ডিসঅর্ডার হিসাবে ওভাবে কাউন্ট না করে, এটা যদি আমরা এভাবে কাউন্ট করি যে আমাদের ইমিউন সিস্টেমে কোনো ইস্যুস থাকলে, কোনো প্রবলেম থাকলে, আমরা সাধারণত বলি হাইপো অথবা হাইপার, এই যে কোনো এক রকমের থাকলে সেটাকে আমরা অটোইমিউন ডিসঅর্ডার বলছি। ধন্যবাদ খালেদা দীপ ম্যাম। তো আমার দ্বিতীয় কোশ্চেন থাকবে ডক্টর হক স্যারের কাছে, যে আমাদের রোগীদের মধ্যে একটি ধারণা রয়েছে যে অটোইমিউন ডিজিজের কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। তো এই কনসেপ্টকে আপনি আপনার হলিস্টিক এবং ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ থেকে কিভাবে ক্লারিফাই করবেন? এই ডিজিজ আসলে কতটুকু কিউরেবল? থ্যাংক ইউ ডক্টর তন্নি, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর খালেদা ম্যাডাম। অত্যন্ত সুন্দর করে লেমেন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছেন যে অটোইমিউন ডিজিজটা কি। আই এম সো গ্ল্যাড, আশা করি দর্শকরা সবাই বুঝতে পেরেছেন। এবং আজকে উনি যেটা বলছিলেন, আমরা অনেকেই মনে করছি যে এটার কোনো কিউ নেই, এবং সবচেয়ে আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য রিনাউন্ড মেডিকেল ক্লিনিক, যেটাকে মেয়ো ক্লিনিক আমরা জানি, তো মেয়ো ক্লিনিকের ওদের মতো ওরাও ওদের যে গাইডলাইন, ডাক্তারদের গাইডলাইন, সেটাও বলা হচ্ছে যে এটা ইটস গোনা বি, এটা ম্যানেজেবল, এটাকে ট্রিটেবল, ম্যানেজেবল, বাট রিভার্সেবল বলা হচ্ছে না। এবং আপনারা জানেন আমেরিকাতে আজকে এই 22.5%, এবং কোন কোন ডেটা দেখা যায় আর একটু বেশি পরিমাণ, মানে হচ্ছে যে প্রায় 80, একটা স্টাডি দেখা গেছে যে 80 মিলিয়ন মানুষ আজকে অটোইমিউন, ডিফারেন্ট টাইপস অফ অটোইমিউন ডিজিজ আক্রান্ত। যদিও গভর্নমেন্ট হিসেবে সব ধরনের, হ্যাঁ,
যদি গভর্নমেন্ট হিসেবে বলা হচ্ছে এটা 20 মিলিয়ন, বাট আসলে এটা অ্যাকর্ডিং টু ইন্ডিপেন্ডেন্ট ডেটা বলা হচ্ছে যে 80 মিলিয়ন মানুষ কোন না কোন ধরনের অটোইমিউন ডিজিজে আক্রান্ত। এবং এই যে ভয়াবহতা আমরা দেখি, আমরা যেটা মনে করছি যে এটা প্রথমত মানুষ অটোইমিউন হওয়া মানে মানুষ ভাবছে এই তো আমার জীবন শেষ, এটাকে ক্যারি করে বই বেড়াতে হবে, এবং মানুষ কোনো আশা হারিয়ে ফেলে। তো আমি অনেকের কাছে বলতে শুনেছি যেটা কিউরেবল না। তো যার কারণে আমরা কি করছি, অটোইমিউন যে লক্ষণগুলো দেখা দেয় মানুষের পেইন, মেন্টাল ইস্যু, তারপরে টু মাচ ইনফ্লামেশন, তারপরে বিভিন্ন ধরনের ডিসফাংশন দেখা যায় অটোইমিউন ডিজিজের কারণে। আমরা এই স্পেশালিস্ট সব ধরনের স্পেশালিস্টের কাছে যাচ্ছি, আবার অটোইমিউন স্পেশালিস্টের কাছে যাচ্ছি, আমরা প্রচুর ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমরা সুস্থ হতে পারছি না। এবং এই যে অনেক ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর, এক একটা রোগকে অনেকগুলা লক্ষণকে ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা আমেরিকাতে দেখা গেছে, যদি আমেরিকার হিসাবটা আমি বলি, আমেরিকাতে ক্যান্সার এবং হার্ট ডিজিজ মিলে যে পরিমাণ বাজেট অটোইমিউন ডিজিজের জন্য টোটালি তার থেকে বেশি বাজেট দিতে হয় অটোইমিউন ডিজিজ ম্যানেজ করার জন্য। এবং এটা কিন্তু মানে বিশাল একটা ইকোনমিক্যাল লস আমরা বলবো। এখন ম্যাডাম যেটা বলছিলেন, তাহলে এটা কেন হচ্ছে, আমাদের অটো ইমিউন না ইমিউন সিস্টেম কেন, ম্যাডাম যেটা বলছেন যে সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ ডক্টর খালেদা ম্যাডাম, যে ইমিউন সিস্টেমের কাজ ছিল যে আপনার মানে শরীরের প্যাথোজেন্স বা হার্মফুল জিনিসটাকে ডেস্ট্রয় করা, তাই না? এটা কথা ছিল। একটা দেশের যেমন আর্মি, তার কাজ কি, কোনো ধরনের ফরেন এনিমি আসবে তাকে ধরবে এবং তাকে মারবে, তাকে দেশকে সেভ করবে। তো দেখা যাচ্ছে কি একটা আর্মি যখন তার ফরেনকে মারতে গিয়ে বা ফরেনকে না মেরে বা মারতে গিয়ে অথবা না মেরে নিজের নিজস্ব সৈন্যবাহিনীকে ইচ্ছে মতো ব্রাশ ফায়ার করা শুরু করেছে। তাহলে এমন কেন হলো যে একটা ডিফেন্স তার এনিমিকে বাদ দিয়ে নিজস্ব সিস্টেমকে মারা শুরু করেছে? এই যে তাহলে বোঝা যাচ্ছে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ আছে, কোথাও একটা সিগন্যাল, মানে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা আমরা পড়েছি যে নিউরোলজিক্যাল যে একটা সিগন্যাল লস, কেন সিগন্যাল মানে কমিউনিকেশন গ্যাপ, সিগন্যাল লস, অথবা তাদের মধ্যে আমি এমন ভাবে একটা জিনিস বলি, একটা মানুষ ভালো মানুষ হঠাৎ করে সে অনেক খারাপ কাজ করছে, something going on, যে লোকটাকে something triggering this person, something triggering immune system, it attacking its own cell, own tissue, own organ, own brain, you see, own joints, own blood cell, যেটা লিউকেমিয়া, মানে এবং স্কিন সেল, all types of autoimmune তৈরি করছে। তাহলে আমাদের অবশ্যই দেখা দরকার যে কোন কারণে, কোন ট্রিগারিং এর কারণে ইমিউন সিস্টেম এই ধরনের পাগলের মতো আচরণ করছে। আমি অনেকে বলতে শুনেছি যে এটা একটা ইমিউন সিস্টেমটা হাইপার, সো ইমিউন সিস্টেমকে উল্টা সাপ্রেস করে এটাকে সলিউশন হবে। আচ্ছা, আমার সামনে একটা বিপদ আসে, আমি বিপদটাকে সলভ না করে আমি যদি চোখটা বন্ধ করি, তাহলে কি বিপদ সমাধান হবে? আমার ইমিউন সিস্টেম তার কোন রিয়েক্ট করছে, রিয়েকশনটাকে বন্ধ করে দিয়ে অ্যান্টি ইমিউন মেডিসিন, যেটা আমরা অ্যাড্রিনাল যে আমরা হরমোন দিই, বা প্রেডনিসোন বা অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ইমিউন বা ইমিউন সাপ্রেসর, এগুলা দিয়ে নিলে কি সমাধানটা হচ্ছে? সমাধানটা হচ্ছে না। টেম্পোরারি আমি ফিল করছি না যে আমার সামনে সমস্যা, কিন্তু লং টার্ম সমাধান হচ্ছে না। কিন্তু তার বিপরীতে আমরা যদি দেখি যে বাড়ি যে ফাউন্ডেশনাল ডিসফাংশনের কারণে যে ইমিউনটা ট্রিগার করছে, আমি যেমন সিম্পল করে বলি, যেমন একটা রিসার্চ দেখা গেছে যে 60% আমাদের ইমিউন ফাংশন হচ্ছে আমাদের গাট লাইনিং এর মধ্যে, গাট লাইনিং এর মধ্যে। তাহলে আমাদের বেশিরভাগ গাট লিকি গাট, যেটা আমরা বলি গাট পারমিএবিলিটি, বেশি মানুষের গাট সমস্যা। তো আমরা যে ওগুলার ফোকাস না করি, আমরা উল্টে ইমিউনকে সাপ্রেস করি, সেটা হবে না। যদিও মেডিকেল সায়েন্স এটা বলছে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, ডক্টর টেরি ওয়াল, হি ইজ এ মেডিকেল ডক্টর। আমি একটা একদম আপনার স্টোরিটা বলে দিলাম, আপনারা বুঝতে পারবেন সহজ করে দর্শক মন্ডলী। উনি একজন হি ওয়াজ ইন মেডিকেল স্কুল থাকা অবস্থায় তার লুপাস ধরা পড়ে, এবং সে লুপাস নিয়েই সে মেডিকেল স্কুল শেষ করে। যখন সে মেডিকেল স্কুল শেষ করে, বাই দ্যাট টাইম মেডিকেল স্কুলে যে পড়ার স্ট্রেস, আপনারা জানেন মেডিকেল স্কুল কেমন স্ট্রেস থাকে, কতটুকু পড়তে হয়, সেই পড়ার চাপ শেষ করতে সামলাতে গিয়ে সে মেডিসিন নিয়ে যখন সে মেডিকেল স্কুল শেষ করে, যখন এমডি হয়ে বের হয়, তখন সে অলরেডি হ্যান্ডিক্যাপে চলে গিয়েছে। তার নলেজ তাকে বললো, আচ্ছা মেডিকেল সায়েন্স আমি শিখলাম যেটা এটা রিভার্সিবল না, হোয়াট ইফ তাহলে দেখি যেটা কোত্থেকে এটা আমরা রুট কজটাকে দেখি। তখন সে নিজের ডায়েট, লাইফস্টাইল এবং তার ট্রিগার সেন্সিটিভিটি সব যখন ফিক্স করলো, সে আজকে ওয়ান অফ দ্য ফেমাস ফাংশনাল মেডিসিন ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিস করছে।
উনি আর মেডিকেল প্র্যাকটিস না করে উনি ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করছে এবং উনি নিজে একটা লাইভ এক্সাম্পল। আমি এক্সাম্পল আসলে অনেক আছে। আমাদের ডক্টর মার্ক হাইম্যান, উনি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো মেডিকেল ডক্টর, উনিও ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করেছে, উনারও অটোইমিউন ডিজিজ হয়েছে, এরপর উনি সুস্থ হয়েছে জাস্ট নিজেকে বডিকে ফাউন্ডেশনাল ফিক্স করার মাধ্যমে। মানে বডি যখন ফিক্স করার পর এরপর দেখি আর কি লাগে, বডি ইমিউন সিস্টেম কিন্তু ফাংশন করবে। আমাদের টেক্সাসে একজন ডাক্তার আছে ডালাসে, ওনার নাম হচ্ছে ডক্টর সিনথিয়া লি। অরিজিনালি শি ইজ ফ্রম চায়না, বাট শি গ্রেউ আপ হিয়ার। তো তার একই ধরনের তারও লুপাস হয়েছিল এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়েছিল। কারণ কি জানেন, যখন একটা অটোইমিউন ডিজিজ হয় তার সাথে কয়েকটা গ্রো করে, কারণ ইমিউন সিস্টেম শুধু জয়েন্টকে অ্যাটাক করে বসে থাকে না, সে তার সেলকে অ্যাটাক করে, সে লিম্ফেটিক সিস্টেমকে অ্যাটাক করে, সে তার ব্রেনকে অ্যাটাক করে, কন্টিনিউয়াস একটা ফ্যাক্টর অ্যাটাক করে। কারণ ওই যে বলছি, যখন আর্মি যখন পাগল হয়, আর্মি যখন তার সিগন্যাল হারিয়ে ফেলে, আর্মি সবাইকে মারতে শুরু করে, শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপলকে না। তো যেটা বলছিলাম, তো ডক্টর সিনথিয়া, সে তো চায়না বেড়াতে গেল। চায়না বেড়াতে যাওয়ার পর সে দেখলো যে তার যে ওখানকার যে ভ্যারাইটিস অফ খাবার দেখে সে অনেক ভালো ফিল করলো। আচ্ছা, আমি কি চেঞ্জটা করলাম যে আমি এত ভালো ফিল করছি? তখন সে দেখলো যে যখন ডিফারেন্ট টাইপস অফ খাবার খাওয়া হয়, ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি ফুলফিল করা হয়, বডিতে ফাংশনিং ভালো করতে শুরু করে। এরপরে আমেরিকার ফাইটোকেমিক্যাল জার্নাল রিসার্চে দেখা গেছে, আমাদের নিউরোলজিক্যাল জার্নাল দেখা গেছে, যখন নিউরোলজিক্যাল ফাংশন ঠিক করা হয়, যেমন এন্ডোক্রাইন যে সেন্সিটিভিটি ফিক্স করা হয়, তারপরে আমাদের যে নিউট্রিয়েন্ট গুলো ফুলফিল করা হয়, তখন আমাদের ইমিউন সিস্টেম ফাংশন করতে শুরু করে। তো আমি যেটা বলবো যে আমার প্র্যাকটিসে আমার অনেক পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়ে গেছে, কমপ্লিটলি মেডিসিন থেকে বেরিয়ে আসছে। কারণ আমরা চাই না সবাই, আপনার ডাক্তার জানেন যে আমাদের পেশেন্টরাও চায় না, আমরাও চাই না যে আমাদের কোনো পেশেন্ট সহজে মেডিসিনের মধ্যে থাকুক। এটা সুস্থ হওয়াটাই সবারই কাম্য, এবং যদি নিজের এই ট্রিগার গুলো বের করতে পারে, which is make sense though, যে কোন খাবার খাবো না কোন খাবার খাবো, হেলদি খাবার খাবো, it works, এটা fully reversible. Yeah, I'm totally agree with you, Dr. Hawk. Dr. Tony, আসলে আমাদের দুজনের মতামত একই রকম। যেটা বলছিলাম যে যখন সেলসকে চিনতে পারে না, তো সেলস তো নিজের সেলসকে চেনার কথা, কেন চিনছে না? নিশ্চয়ই বাইরে থেকে কোনো ট্রিগারিং ফ্যাক্টর আসছে যেটা তারকে ডিস্টার্ব করছে, যেটা বোঝার জন্য যে এটা আমার কেউ না, এটা আমার নিজস্ব জিনিস না। এই ট্রিগারটা যদি আমরা স্টপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু অটোইমিউন ডিজিজ আর নন কিউরেবল এই কথাটা কিন্তু থাকছে না। I'm totally agree with Dr. Thank you, Dr. Khaleda. Yes. তো ডক্টর খালেদা ম্যাম, আমি আপনার সাথে ইডব্লিউ তে কাজ করার সময় দেখেছি যে আপনি বেশ কিছু এ ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছেন। তো ইডব্লিউ ভিলা মেডিকাতে আমরা এই ধরনের অটোইমিউন ডিজিজ পেশেন্টদের জন্য কি কি করতে পারি এবং এর সফলতার হার অ্যাকচুয়ালি কতটুকু, সেই সম্পর্কে যদি একটু বলতেন। অবশ্যই, থ্যাংক ইউ ডক্টর টনি। আগে প্রথমে আমি একটু বলে নেই, আসলে আমরা বলছিলাম অটোইমিউন ডিজিজের কথা। তো অটোইমিউন ডিজিজ সাধারণত বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, ডক্টর হক যদি আমার সাথে কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, যে কি কি কমন অটোইমিউন ডিজিজ আসলে আছে। সবচেয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস, which is very common in Bangladesh and I think in whole world as well. তারপরে যদি আসে সেটা অবশ্যই ইরিটেবল বাউল সিনড্রোম, ইট ইজ অলসো ভেরি কমন। এছাড়াও আমাদের দেশে আমরা প্রায় দেখি হাশিমোটো থাইরয়েডাইটিস, যেটা হাইপোথাইরয়েডিজম হয় সাধারণত, এবং এটা ফিমেলদের আমরা যদি একটু ডেটা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই যে ফিমেলদের এটা ফিমেল এবং মেলের যে রেশিও, এটা 2:1। সো ফিমেলদের এটা একটু বেশি হচ্ছে। এরপরে আর যদি কিছু অটোইমিউন ডিজিজের কথা বলি, অবশ্যই টাইপ 1 ডায়াবেটিস, এটাও কিন্তু এখন বেশ কমন বাংলাদেশে, এবং আমার মনে হয় বাইরের দেশেও, আমেরিকাতেও। ডক্টর হক ভালো বলতে পারবেন এই ডেটা সম্পর্কে। সো এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজ কমন খুব বাংলাদেশে আমরা এখন পাচ্ছি। এছাড়াও কিছু স্কিন রিলেটেড ডিজিজ আছে, যেমন ভিটিলিগো, সোরিয়াসিস, মাল্টিপল স্ক্লেরোসিস। তো এই ডিজিজ গুলাও কিন্তু আমাদের দেশে এখন, আগে কিন্তু আমরা এত অটোইমিউন ডিজিজ পেতাম না। তো একটু আগে আমরা যেটা শেয়ার করছিলাম যে অটোইমিউন ডিজিজের পেছনে কিছু ট্রিগার ফ্যাক্টর আছে।
তো ধরেই নিতে হবে যে এখন ট্রিগার ফ্যাক্টর গুলো সময়ের সাথে সাথে অনেক বেড়ে গেছে। তো ট্রিগার ফ্যাক্টর গুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে অটোইমিউন ডিজিজ কন্ট্রোল করাটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না ইনশাআল্লাহ। আপনার যে কোয়েশ্চেন ছিল ডক্টর তন্নি যে আসলে আমরা কিভাবে ইডব্লিউ ভিলা মেডিকাতে অটোইমিউন ডিজিজ ট্রিটমেন্ট করছি এবং এর সফলতার হার কতটুকু, অবশ্যই আমাদের ইডব্লিউ ভিলা মেডিকা একটি জার্মান ফ্র্যাঞ্চাইজি এবং তাদের ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে সব ধরনের, সেটা হতে পারে ক্রনিক ডিজিজ, সেটা হতে পারে অটোইমিউন ডিজিজ। তো সব ধরনের ডিজিজ প্রোটোকল অনুযায়ী আমরা কাজ করি। তো প্রথম যে প্রোটোকল সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। তো যেহেতু আমরা বলছি যে ট্রিগারিং ফ্যাক্টরস আর দেয়ার, তো ডিটক্স অবশ্যই করে নিতে হবে। যে ফ্যাক্টরস গুলো বডিতে জমে আছে সেগুলোকে ডিটক্স করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমরা প্র্যাকটিস করছি ওজোন ট্রিটমেন্ট, which is very good for any kind of autoimmune disease. এটাকে আমরা in one sentence বলতে পারি ব্লাড পিউরিফিকেশন। সো সব ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অথবা সব ধরনের আমি বলবো যে অ্যাবনর্মালিটিস ব্লাডের মধ্যে যা আছে সেটা আমরা ওজোন দিয়ে ট্রিটমেন্ট করতে পারছি। এছাড়া আজকাল অটোইমিউন ডিজিজ ট্রিটমেন্টের জন্য আমরা স্টেম সেলও ইউজ করছি। তাছাড়াও আমরা ডিটক্সিফিকেশন যখন বলেই ফেললাম, কোলন হাইড্রোথেরাপি ডিটক্সিফিকেশনের মধ্যে চিলেশন আছে, লিভার ডিটক্স আছে। টক্সিনের কিন্তু বডিতে সবচেয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখানে ডিপোজিট হওয়ার পসিবিলিটিস বেশি। তার মধ্যে লিভার একটি খুব ভাইটাল অর্গান যেখানে টক্সিন জমা হয়। So liver detox is available at European Wellness Villa Medica. তারপরে কোলন হাইড্রোথেরাপি, যেখানে আমরা যেটা ডক্টর হক বলছিলেন যে আমাদের সব ধরনের ডিজিজের আসলে শুরু যেটা স্টার্ট সেটা হচ্ছে আমাদের গাট হেলথ, রাইট? তো গাট হেলথ যতক্ষণ আপনি ডিটক্স করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ডিজিজকে, শুধু অটোইমিউন কেন, কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো এই ডিটক্সিফিকেশন প্রোগ্রাম, ওজোন ট্রিটমেন্ট, দেন অফকোর্স আমাদের এখানে রাসা বা সাউন্ড থেরাপি আছে। কিছু অটোইমিউন ডিজিজ আছে যেরকম যেখানে আমাদের সেল কানেকশনের দরকার হয়, যেটা আমরা বলছিলাম যে সেল সিগন্যালিং লস হয়। এই সেল সিগন্যালিং গুলোকে কানেকশন করার জন্য আমাদের সাউন্ড থেরাপি প্রয়োজন আছে। তো সাউন্ড থেরাপি এটা আসলে আমরা আমাদের দর্শকদের জন্য বোঝানোর জন্য বললাম, আর এখানে বেসিক্যালি একটা কোয়ান্টাম ফিজিক্স ইউজ করা হয়। একটা সেলের সাথে আরেকটা সেলের যে কানেকশন সেটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে হয়, এবং এই অটোইমিউন ডিজিজ পেশেন্টদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ডিসরাপ্ট হয়ে যায়। সো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এখানে মিডিয়া হিসাবে কাজ করে টু কনভে দ্য মেসেজ। সো আমরা যদি এনিহাউ এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে কারেকশন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অটোইমিউন ডিজিজের সেল কানেকশনটা অনেক বেশি ইমপ্রুভ করে। সো এই ধরনের অনেক ধরনের ট্রিটমেন্ট, এছাড়া স্টেম সেল তো অবশ্যই আছে, অর্গান স্পেসিফিক স্টেম সেল, এবং স্টেম সেল অনেক বড় একটা টপিক, আশা করি নেক্সট টাইমে আমরা এটা নিয়ে কথা বলবো। বাট এই পার্ট গুলা আমাদের অটোইমিউন ডিজিজের জন্য আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আছে, এবং সবচেয়ে বড় কথা এটার কোনো সাইড ইফেক্টস নেই, এটা খুবই হেল্পফুল। এবং এছাড়াও যেটা বলবো যে শতকরা হার, সফলতার হার জানতে চাচ্ছেন, তো সকল অটোইমিউন ডিজিজ কিউরেবল, কিন্তু এগুলো হচ্ছে সবই থেরাপি। এর সাথে আপনার অবশ্যই ফাংশনাল মেডিসিন, ডায়েটারি অ্যাপ্রোচ, লাইফস্টাইল মডিফিকেশন ইজ মাস্ট। এটা ছাড়া কোনো ট্রিটমেন্টই সাকসেসফুলি আপনাকে সফলতা এনে দিতে পারবে না। সো ইডব্লিউ ভিলা মেডিকা এই 4টি জিনিসের উপরে টার্গেট করে, এবং কিছু সাপ্লিমেন্টস যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই সবকিছুর সমন্বয় ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে অটোইমিউন ডিজিজের সফলতার সাথে চিকিৎসা করছে, এবং আমি বলবো এই সফলতার হার 90 to 95%। ধন্যবাদ খালেদা এদিব ম্যাম। তো আমরা তো আসলে বুঝতেই পারছি যে ফাংশনাল মেডিসিন এবং রিজেনারেটিভ মেডিসিন বোথ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আসলে খুব সহজেই এ ধরনের ডিজিজ থেকে রিকভারি পেতে পারি। তো আমার পরবর্তী কোশ্চেন ডক্টর হক স্যারের কাছে থাকবে। স্যার, আপনি তো কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন এবং সৌভাগ্যক্রমে আপনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল,
এবং তখন আমি দেখেছি যে আপনারও বেশ কিছু এ ধরনের পেশেন্ট রয়েছে এবং আপনি খুব সফলভাবে তাদের চিকিৎসা করছেন। তো হঠাৎ করে এ ধরনের ডিজিজ এত কেন বেড়ে গিয়েছে, এর মেইন কজ কি শুধু জেনেটিক্যালি, এর মেইন রুট অফ কজ নিয়ে যদি একটু আলোচনা করতেন। অবশ্যই ডক্টর তন্নি, it was really wonderful experience working with you guys, and I miss you guys here. We miss you too, sir. Yeah, inshallah. So we'll meet up again to help people, for the benefiting our country. So অটোমিন যদি আমরা দেখি, পৃথিবীতে অটোমিনতে এত অটোমিন ডিজিজ আমরা কখনো শুনিনি ছোটকালে। মানে যেমন দু একটা ডায়াবেটিস পেশেন্ট শুনতাম, অটোমিন আমরা কখনো জানতামও না, unless I went to medical school for my postdoctoral fellowship. Then I started researching that অটোমিন পেশেন্ট এত অ্যাভেলেবল যে এটার রুট কজ যখন দেখি তখন আমার বোঝা হলো যে আসলে রুট কজ গুলো আমরাই তৈরি করেছি, আমাদের সমাজেই মধ্যে বিদ্যমান। এটা একসময় ছিল না, এখন আমরা এই হিউম্যান ক্রিয়েটেড রুট কজ আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে এবং আমরা এটা করেছি। সিম্পল কথা হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে মানুষের ইমিউন সিস্টেম যেটা ভালো কাজ করার কথা ছিল, সে অ্যাবনর্মালি এবং যে বিভিন্ন অর্গান, টিস্যু, সেল সবগুলোকে যে অ্যাটাক করছে, ইটস সামথিং ট্রিগারিং পয়েন্ট আছে। আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে একটা দেশের ডিফেন্স সিস্টেম তার নিজস্ব কান্ট্রির ওন ডিফেন্স গুলোকে, নিজস্ব কান্ট্রির স্থাপনাগুলোকে ধ্বংস করে ফেলতেছে, দ্যাটস নট নর্মাল। এবং যদি আমি বলি না ওইটা সমাধানযোগ্য না, বা এটার কারণটা আমরা জানি না, যেটা অনেকে মনে করে, এবং কিন্তু আসলে কারণটা আজকের সায়েন্সের রিসার্চে আমরা আজকে জেনে গিয়েছি কারণগুলো। তো আমি একটা কারণ আমি একটু আগে বলেছি, যে যেমন আমেরিকান ফাইটোকেমিক্যাল জার্নালের রিসার্চে দেখা যায়, যখন মানুষের বডিতে ফাইটোকেমিক্যাল মানে ফাইটোনিউট্রিয়েন্টের অভাব হয়, তখন বাড়িতে স্বাভাবিক ইমিউন সেলগুলো তৈরি হয় না, যে আমরা টি সেল বলি, বি সেল বা কিলার সেল, এই যে সেলগুলো ঠিকমতো তৈরি হয় না। যখন সেলগুলো তৈরি হয় না, তখন ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করবে না। মানে ইমিউন সিস্টেম যদি প্রপারলি তৈরি না হয়, বা ইমিউন সিস্টেম প্রপারলি নিউরোলজিক্যাল সিগন্যাল, বডি যে তার প্রয়োজনটাকে সিগন্যাল আকারে যে প্রকাশ করবে ইমিউন সিস্টেমের মাধ্যমে, সেটা করতে না পারে, এবং করতে পারবে কেন? প্রত্যেকটা ইমিউন সেল প্রতিটা কি দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি। তো আমরা যদি আমরা যদি প্রোটিন নিউট্রিয়েন্ট না পাই, আমরা প্রপার প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে না পারি, আমরা যদি সঠিক ফাইটোকেমিক্যাল গুলো যেটা বলছিলাম না পাই, তাহলে ইমিউন সিস্টেম কাজ করবে না। এবং আজকে দেখি, আমরা যদি খাবার দিকে তাকাই, দেখি আমরা কি খাই। আমরা যখন খেতে বসি, আমরা রুটি খাই, ভাত খাই, মাছ, মাংস, ও কর্নারে একটু ফাইটোকেমিক্যাল, তাও ফাইটোকেমিক্যাল কি করি আমরা ভাজি করি, অথবা নিউট্রিয়েন্টটাকে ডিপ্লেট করে ফেলি, অথবা অনেক সময় আমরা উইদাউট এনি ফাইটো নিউট্রিয়েন্ট আমরা আমাদের মিল শেষ করি, যেটা আমাদের দ্যাট শুড বি মেইন পার্ট অফ আওয়ার মিল। তো এবং আজকে যে ফাইটোনিউট্রিয়েন্ট গুলো যেগুলো যার অভাবে অটোমিন ডিজিজ গুলো হয়, সেটা ফাইটোনিউট্রিয়েন্ট, ফাইটোকেমিক্যাল বা বা প্ল্যান্ট বেস খাবারগুলো কিন্তু আজকে মানে জেনেটিক্যালি মডিফাইড, আজকে প্রচুর ইনসেক্টিসাইড, হার্বিসাইড, পেস্টিসাইড, এটা হচ্ছে মেইন। এবং যখনই বডি তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হয়, তখন কি হয়? তখন বডি ক্যান নট ডাইজেস্ট দ্য ফুড। কারণ ডাইজেশনের জন্য যে এনজাইম লাগবে, ডাইজেশনের জন্য যে এনজাইম তৈরি হতে হবে, যেটা শরীর তৈরি করে তার থ্রু দ্য ইন্টেস্টাইন, অথবা ডাইজেশনের জন্য যে ডাইজেশন জুসগুলোতে প্যানক্রিয়াস তৈরি করবে, যে হরমোনাল যে সিগন্যাল আসতে হবে স্টোমাক থেকে, যে আমি খাবার পেয়েছি, প্যানক্রিয়াস তুমি তোমার রিলিজ ইউর এনজাইম, সে তো কাজ করবে না। ওই যে নিউরোলজিক্যাল সিগন্যালগুলো কাজ করবে না, হ্যাঁ, নার্ভাস সিস্টেম কাজ করবে না। আমরা যদি দেখি যে এরপর দেখি কেমিক্যাল গুলো, দেখেন আমাদের আজকে সমাজে কেমিক্যাল ছড়িয়ে আছে। আমরা যে প্রসাধন ইউজ করছি, আমরা যে অনেক যেমন ক্রিম গুলো ইউজ করছি, ক্রিম গুলা endocrine disturbing. They are not only an antiseptic, antibiotic, of course they are, and অনেক সময় আমরা ডিওডোরেন্ট ইউজ করি, আমরা ডিওডোরেন্ট ন্যাচারালি, কোনো কিছু ইউজ করতে সমস্যা নেই, আমরা মেকআপের সমস্যা নেই, আমরা ক্রিমের কিন্তু ন্যাচারালটা, আমরা শ্যাম্পু, সাবান সবই ইউজ করবো, কিন্তু সেটা আমাদের জন্য আমাদের ক্ষতি করে এই ধরনের কোনো কিছু আমরা শরীরে ইউজ করতে পারবো না, যেটা আমরা অহরহ করছি। এরপরে যেটা আমরা সবসময় বলি, মেডিসিন খাওয়ার যে অভ্যাস, প্রত্যেকটা মেডিসিন আমাদের শরীরে সাইড ইফেক্ট আছে। ডাক্তারের সাথে কথা না বলে কর্নারের দোকান, যেটা বাংলাদেশে যেটা হয়, কর্নারের দোকান আছে, ওষুধ নিয়ে কিনে খেয়ে ফেলতে, নিজে ডাক্তারি করছি। এই যে অভ্যাস আমাদের স্পেশালি বাংলাদেশের মানুষের মধ্যে আছে, এটা একটা বড় কারণ। হ্যাঁ, এরপরে যদি লম্বা সময় নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট হয়, তখন কি হয়? আমাদের যে
গাট ফ্লোরা গুলো আছে, পেটে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে, তারা তো আমরা খাই, তারাও খায়। তো আমরা যদি সঠিক খাবার না খাই, তারা খায় কি? ব্যাকটেরিয়া গুলো কি খাবে? তারা খায় হচ্ছে ফাইবারাস ফুড। আমরা যদি ফাইবার ফুড না খাই, তাহলে কি হবে? সেই যে গাট ফ্লোরা গুলো আছে তারা শরীর থেকে কমে যায়, ডিপ্লিট হয়, মরে যায়। তখন যখন গাট ফ্লোরা কমে যায়, তখন ওভারগ্রোথ শুরু হয়। ওভারগ্রোথটা কি? ফাঙ্গাল ওভারগ্রোথ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ওভারগ্রোথ শুরু হয়। ইসি, তাহলে কিভাবে আমরা একে আমাদের শরীরকে, আমাদের স্বাভাবিক কার্যক্রমকে শেষ করে দিচ্ছি? ইমিউন করতে তৈরি হবে আমাদের জিআইটাকে যদি আমাদের প্রপার ব্যাকটেরিয়াল প্রোফাইল ঠিক না থাকে, তাই না? এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যখন এই ধরনের ল্যাক অফ নিউট্রিয়েন্ট, ওভারগ্রোথ, গাট ফ্লোরা গুলো কমে যায়, তখন কি হয়? তখন আমাদের লিভারটা ডিসফাংশন হয়ে যায়। কারণ লিভারের মধ্যে তো ব্লাডটা আসে, ইন্টেস্টাইন হয়েই তো আসবে, এবং লিভার যখন কোনো কাজ করে না, বডি হয়ে যাবে ইনফ্ল্যামেটেড, শরীর ডাইজেস্ট করতে পারবে না। লিভার ডিটক্স কাজ করতে না পারলে টু মানি টক্সিসিটি টু দ্য বডি, ইনফ্লামেশন, সব জায়গায় ইনফ্লামেশন শুরু হবে। তখনই একে তো ইমিউন সিস্টেম কাজ করছে না, একে নিউট্রিয়েন্ট নেই, ইনফ্লামেশন আছে, তারপরে ওভারগ্রোথ আছে, তাহলে এরপর কেমিক্যালের আধিক্য তো আছেই। পুরো একটা রং একটা লাইফ স্টাইলের মধ্যে আমরা যাচ্ছি। এতে করি আজকে এই ইমিউন সিস্টেমকে আমরা কনফিউজ করে দিচ্ছি। ইমিউন সিস্টেম ঠিকমতো তৈরি হচ্ছে না, ডিসফাংশন হচ্ছে। আমাদের দ্বারা একে আমরা যখন তারা লাংকে অ্যাটাক করি, বলে কি এটা ফাইব্রোমালজিয়া, ব্রেনকে অ্যাটাক করি, বলি এটা আমরা মাল্টিপল স্ক্লেরোসিস, যদি আমরা জোনকে অ্যাটাক করি, যদি এটা বলি লিভার আর্থ্রাইটিস, যদি আমরা টিস্যুকে বলি, যদি আমরা অর্গানকে বলি এটা লুপাস, স্কিনে এসে যদি এটা মাল্টিপল গ্রো হয়, তাহলে এটাকে বলি আমরা সোরাইসিস। একে আমরা নাম দিচ্ছি, এবং এটাকে আমরা কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু কারণ কিন্তু আমাদের সামনে আছে, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমাদের আমেরিকান মেডিকেল একটা জার্নাল, নিউরোলজিক্যাল জার্নাল, সেখানে দেখা গিয়েছে যে এন্ডোক্রাইন ডিসরাপশনের কারণে আমাদের ইমিউনটা প্রপারলি কাজ করে না। সেই রিসার্চে আজকে প্রমাণিত। কিন্তু আমরা আমরা যেগুলোকে দেখি আজকে, এটা ইনশাল্লাহ এক সময় অটোইমিউনকে আজকে মহামারী আকার যে আজকে মনে হচ্ছে, এটা থাকবে না, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডক্টর হক স্যার। তো ফাংশনাল মেডিসিনের মাধ্যমে এবং কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন, সবগুলো অ্যাপ্রোচ মিলিয়ে আমরা আসলে এই ডিজিজকে সফলভাবে ট্রিট করতে পারি। তো এই নিয়ে যদি ডক্টর খালেদা ম্যাডাম আরো ডিটেইলস আপনি যদি কিছু বলতে চান। অবশ্যই। আসলে কোথায় বলছিলাম যে আমাদের অটোইমিউন ডিজিজ গুলো, প্যাথোজেনেসিস গুলো বলতে গেলে ইট টেকস আ লং টাইম। সো আমি জাস্ট একটু করে বলি। প্রথমে যদি আমি বলি যে রিউমাটিক আর্থ্রাইটিস এটা কি, একটা সহজ ভাষায় যে ইটস আ ক্রনিক ইনফ্ল্যামেশন, তাই না? আপনার জয়েন্টে ক্রনিক ইনফ্ল্যামেশন হচ্ছে। তো এই ক্রনিক ইনফ্ল্যামেশন হওয়ার কারণে আপনার ইমিউন সিস্টেম ঠিকমতো সিগন্যাল পাচ্ছে না, ইনফ্ল্যামেশন ব্লকেজ করে দিচ্ছে সিগন্যাল পাসিং এর জন্য। বিকজ আমরা জানি যেখানে ইনফ্ল্যামেশন হয়, যেখানে ব্লাড সার্কুলেশন হয় না এবং সেখানে অক্সিজেন সাপ্লাই হয় না, ওই জায়গাটা ব্লক থাকে, তো সিগন্যালিং হচ্ছে না। তো এই যে সিগন্যালিং হচ্ছে না, সো আমরা রিউমেটিক আর্থ্রাইটিস এর জন্য অনেক কিছু করছি, আমরা মেডিসিন ইউজ করছি, বিভিন্ন ভাবে ট্রিট করার চেষ্টা করছি, ইনজেকশন, স্টেরয়েড, অনেক কিছু এই পাথওয়েটা ব্লক করার জন্য। কিন্তু একটু যদি চিন্তা করি, আমরা যদি ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা এই রিউমেটিক আর্থ্রাইটিস থেকে মুক্তি পেতে পারি। তো ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য কি করতে হবে, যেটা প্রথমে বলছিলাম, আমাদের বডিতে ওয়ান্টেডলি অথবা আনওয়ান্টেডলি, ফুডের মাধ্যমে হোক, এনভায়রনমেন্টের মাধ্যমে হোক, স্মোকিং এর মাধ্যমে হোক, অ্যালকোহলের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, টক্সিনস জমছে, এবং টক্সিনস আমাদের জন্য খারাপ জিনিস, ব্যাড। এই জিনিসটি যখন আমাদের বডিতে জমছে, ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, ক্ষত সৃষ্টি হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে পাথওয়েটা, মেসেজ কনভে করছে না, ক্রনিক্যালি আমাদের কন্ডিশন হচ্ছে, এবং আমাদের আস্তে আস্তে অটোইমিউন ডিজিজ আমি বলবো প্রোগ্রেস করছে। সো রিউমেটিক আর্থ্রাইটিস এর জন্য যদি আমি বলি যে what will be the integrative approach, তাহলে অফকোর্স প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে ইনফ্ল্যামেশন কন্ট্রোল করতে হবে। এখন যদি আমি এই ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য প্রথম যে 4টা স্টেপস বলেছি, ডিটক্সিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এন্ড ফাইনালি আপনার লাইফের যে জেনারেল প্রবলেম গুলো আছে ওগুলোকে অ্যাভয়েড করা, যেগুলো ট্রিগারিং প্রবলেম, ট্রিগারিং এফেক্ট, সেগুলোকে অ্যাভয়েড করা। দ্যাটস অল। শুধু এই কয়েকটা জিনিস যদি আমরা স্টেপ বাই স্টেপ ইন্টিগ্রেটিভ ওয়েতে
অ্যাপ্রোচ করি কোনো পেশেন্টকে, তখন কিন্তু রিউম্যাটিক আর্থ্রাইটিস আর থাকছে না। সো এরপরে আরেকটা যেটা কমন আমাদের আইবিডি বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, সেম থিং, কোলনের মধ্যে টক্সিন জমা হচ্ছে। আমরা জানি যে আমাদের কোলন অনেক ক্রিজি থাকে, হ্যাঁ, ইটস এ হিউজ অর্গান, এখানে প্রচুর পরিমাণে ক্রিজ ভাঁজ এগুলো আছে, এবং আমরা যা খাচ্ছি কোলনে অ্যাবজর্পশন হচ্ছে। তো কোলনের মধ্যে আমাদের ভালো ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া খাবারের জন্য ডক্টর হক যেভাবে বললেন যে প্রয়োজনীয় এনজাইম লাগছে, প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট লাগছে, সেগুলো যখন আমরা দিচ্ছি না তখন ব্যাকটেরিয়া গুলা ডরমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো কাজ করতে পারছে না। টক্সিন গুলো কি করছে, টক্সিন গুলো আপার হ্যান্ড নিচ্ছে, এবং এই টক্সিন গুলো আপার হ্যান্ড নেওয়ার কারণে আমাদের হজম ঠিক মতো হচ্ছে না, বারবার টয়লেটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, আমাদের যা আমরা খাচ্ছি ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, এবং আমাদের ওয়েট লস হচ্ছে, মাসল লস হচ্ছে, বিভিন্ন ডিজিজ হচ্ছে, এবং আমরা বলছি ইরিটেবল বাওয়েল সিনড্রোম। তো সেম থিং, আমি যদি কোলনটাকে ক্লিন করে ফেলি, এবং কোলনটাকে ক্লিন করার জন্য কোলন হাইড্রোথেরাপি ইজ দেয়ার ইন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, বাট দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। এটা কিছুদিনের জন্য আপনার বডিতে যে টক্সিস জমা আছে ডেফিনেটলি এগুলোকে সরাবে, কিন্তু আপনি যদি পার্মানেন্ট সলিউশন চান, আপনাকে ডেফিনেটলি কোলন ক্লিনজিং কিভাবে করতে হবে সেটা আপনার ডায়েটের মাধ্যমে আপনাকে শিখে নিতে হবে, এবং সেই জন্য আমরা ডায়েটিশিয়ান রেখেছি আমাদের সেন্টারে আছে। ডক্টর হক হলিস্টিক প্র্যাকটিস করছেন এবং ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করছেন, উনি অনেক ভালো ডায়েট চার্ট দেন, আমি জানি অনেক আইবিএস পেশেন্ট ওনার ডায়েট চার্টে অনেক 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 ইমপ্রুভ হয়েছে, যেসব পেশেন্ট আমার কাছে কোলন হাইড্রোথেরাপি নিচ্ছে। So combinedly এগুলো যখন কাজ করছে, we can treat it successfully. আবার যদি মনে করেন হাশিমোটোস থাইরয়েড ডিজিজ, so this is also kind of hypothyroidism, autoimmune disease, যখন থাইরয়েডের সেলস গুলো নিজেদেরকে চিনতে পারছে না, রিজেক্ট করছে, তখন এই ফরেন বডি হিসেবে চিন্তা করছে, তখন এই ডিজিজটা হচ্ছে, এবং ফিমেলদের বেশি হচ্ছে। তো আমি যদি থাইরয়েড সেলস গুলো চেনাতে পারি কি কি কারণে, এখানে অনেক জেনেটিক ইস্যুস আছে, মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স এখন, কিন্তু মেডিকেল সায়েন্স, ডক্টর হক আমার সাথে একমত হবেন যে জিনকে পর্যন্ত তারা মিউটেশন করে চেঞ্জ করতে পারে, যে কিভাবে সে তার নিজস্বতাটাকে বুঝতে পারবে, রাইট? তো হাশিমোটো থাইরয়েড ডিজিজ, এটাও আমরা ডিটক্স বলতে পারেন, এটা আপনারা ডায়েটারি মডিফিকেশন বলতে পারেন, লাইফস্টাইল মডিফিকেশন বলতে পারেন, এর মাধ্যমে আমরা এটা ট্রিটমেন্ট ইন্টিগ্রেটিভ ওয়েতে করতে পারছি। অবশ্যই কিছু সাপ্লিমেন্টস এখানে লাগবে, বিকজ এখানেও একটা ক্রনিক ইনফ্ল্যামেশন আছে, এবং ইনফ্ল্যামেশন দূর করার জন্য ডেফিসিয়েন্সি যেটা আছে সেটাকে ফিল আপ করতে হবে আগে, তারপরে ডায়েটারি অ্যাপ্রোচের সাথে সাথে ওটাকে সারা জীবন মেনটেন করতে হবে। তো ডায়েটারি অ্যাপ্রোচ কিন্তু আপনার সাথে সারা জীবন থেকে যাবে, আর ডেফিসিয়েন্সির জন্য কিছুদিনের জন্য হয়তো আপনাকে কিছু সাপ্লিমেন্টস নিতে হবে। এরপর যদি আমরা বলি, খুব কমন আমাদের আছে যে কিছু কমন সোরিয়াসিস, স্কিনের যে ইস্যুস গুলো, তো সোরিয়াসিস ট্রিটমেন্টের জন্য ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় ফটোথেরাপি আছে। এরকম আমরা সোরিয়াসিস আসলে কি, আমাদের স্কিনের যে সেলস গুলো আছে, দেখা যায় সোরিয়াসিসে 10%, 10 গুণের বেশি এগুলো ডেভেলপ করতে থাকে, হ্যাঁ, আর হাইপার ডেভেলপিং হতে থাকে। তো যখন এই 10% এর বেশি ডেভেলপ করছে, তখনই আমরা আমাদের বডিতে বিভিন্ন জায়গায় আমরা লিশন গুলো দেখি। দিস ইজ অ্যাবনর্মালিটিস অফ স্কিন, হাইপার অ্যাবনর্মালিটিস। এই সোরিয়াসিস যদি আমরা ট্রিট করতে যাই, তাহলে এই যে কেন এটা হাইপার অ্যাক্টিভ, কেন সেলগুলো 10% এর বেশি গ্রোথ হচ্ছে, এই গ্রোথটাকে যদি আমরা কমাতে পারি, সেটা হতে পারে ওজোন ট্রিটমেন্ট, সেটা হতে পারে লাইট ট্রিটমেন্ট, আমাদের ফটো এলইডি লাইট ট্রিটমেন্ট আছে, হোল বডি ফটোথেরাপি আছে, ডায়েটারি মডিফিকেশন আছে, যেন ওভার গ্রোথ অফ সেলস না হয়। তো এটার মাধ্যমে দিস ইজ অল আর ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ, ওয়ান সিঙ্গেল অ্যাপ্রোচ উইল নট ওয়ার্ক, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, তারপরে যদি বলি ভিটিলিগো, স্কিনে খুব কমন হয় ভিটিলিগো। আমরা জানি যে মেলানোসাইট আমাদের একটা সেল আছে, যেখান থেকে মেলানিন সিক্রেশন হয়, যেটা আমাদের বিভিন্ন আমাদের বডির কালারের জন্য রেসপন্সিবল। তো এখানে মেলানোসাইটস যে সেলটা, তারা নিজেদেরকে নিজেরা চিনতে পারে না, তারা নিজেদেরকে নিজেরা ভুল বুঝতে পারে, তাদের সেই যে ফাংশনটা আছে যে
আমরা আমাদের নিজস্ব আমরা সবাই এক, সেই জিনিসটা তারা তাদের সেই সিগন্যালিংটা থাকে না। তখন দেখা যায় বডির বিভিন্ন জায়গায় আমরা হোয়াইটিশ স্পট বা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। এই ভিটিলিগো ট্রিটমেন্টের জন্য আমাদের হোল বডি যেটাকে আমরা বলি লাইট থেরাপি তো আছেই, তার সাথে মেলানোসাইট সেলসটাকে চেনাতে হবে, ট্রিগারিং পয়েন্ট গুলোকে রিমুভ করে যে দিস আর ইয়োর ওন সেলস, এবং এই ওন সেলস এর জন্য আপনাকে কাজ করতে হবে। এই ওন সেলস আপনার প্রপারলি মেলানিন প্রোডাকশন করতে পারে সেটা এনশিওর করতে হবে, এবং এটা এখন এনশিওর করা সম্ভব। এই এনশিওর যখন করবেন তখন কিন্তু আপনার আর এই ডিজিজটি প্রোগ্রেসিভ তো হবেই না, এবং রিভার্স হবে এবং কিওর হবে। সো অফকোর্স ডক্টর তন্নি এবং ডক্টর হক দুজনের জন্য আমি বলছি ইন্টিগ্রেটিভ, রিজেনারেটিভ এন্ড ফাংশনাল মেডিসিন সব ধরনের অটোইমিউন ডিজিজের জন্য একসাথে অ্যাপ্রোচ করে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই পেশেন্ট বেনিফিটেড হবে। এবং আমরা এর বহু প্রমাণ পেয়েছি, আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে পেয়েছি, ডক্টর হক ইউএসএ তে পেয়েছেন, আমার সাথে কাজ করছেন এখন বর্তমানে, আপনিও দেখেছেন। সো ডেফিনেটলি ইট ইজ পসিবল, বাট অফকোর্স পেশেন্টস কে কোঅপারেট হতে হবে। পেশেন্ট যদি কোঅপারেট হয় we can inshallah we can handle these things. Inshallah. Very good. থ্যাংক ইউ ডক্টর খালেদা ইদিত ম্যাম। আসলে যে যদি ফ্যামিলিতে এ ধরনের অটোইমিউন ডিজিজ কারো থাকে, যেহেতু একটি ভ্রান্ত ধারণা আছে যে ডিজিজ কিওর হয় না, তো পেশেন্টরা খুবই ট্রমাটাইজ থাকে, এবং এই ধরনের ফ্যামিলির প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়েও খুব টেনশনে থাকে। তো আমার ডক্টর হক স্যারের কাছে কোশ্চেন থাকবে যে বাচ্চাদের এ ধরনের ডিজিজ থেকে দূরে রাখতে কি কি করা যেতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আজকে আমরা বাচ্চাদেরকে অনেক খাবার দিচ্ছি যেটা ভুল বুঝে ভাবছি যে এটাই মানে ওদের খাবার। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। তো এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যে খাবারটাকে ভালো মতো করে দিচ্ছি, যেমন আমরা গমের তৈরি খাবারগুলোকে হোল হুইট বলে বা অনেক ধরনের আইডিয়া করছি যে এগুলো হোল হুইট, এটা তো কালো, এটা তো লালাটা, মানে মোট কথা প্রথম যে ভুলটা করছে সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে হোল হুইট বা হুইট মেড প্রোডাক্ট দিচ্ছি, যেটা আজকে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটা ইনফ্লামেটরি এবং লং রান এটা সেলিয়াক ডিজিজ যেটা ম্যাডাম বললেন বা আরো রোগ তৈরি করছে, এবং লং রান এটা সমস্ত ইনফ্লামেটরি অল কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ তৈরি হওয়ার জন্য কারণ, যদি তারা কন্টিনিউয়াসলি হোল হুইট বা যে কোনো আটার তৈরি মানে গমের তৈরি যে কোনো খাবার খেয়ে খেয়ে বড় হয়। তো এটা খুবই লিমিটেড রাখতে হবে, এবং যেটা প্রসেস সেটা তো অবশ্যই সবাই জানে যেটা টু মাচ সুগার অনলি, কম্প্রিহেন্সিভ কার্বোহাইড্রেট না, ওটা খেয়াল রাখতে হবে। এরপরে ভেজিটেবল অয়েল নামে বাজারে যেটা আছে যে ভেজিটেবল অয়েল, এই ভেজিটেবল অয়েলটা যে ভেজিটেবল থেকে তৈরি করা না, এটা হয়তো অনেকে জানতো না। তো এই যে ভেজিটেবলটাকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, এরপরে হচ্ছে যে আমরা ফ্রুটস ভেজিটেবল গুলাকে ওরা খেতে চায় না বলে আমরা ওদেরকে চিপস বানিয়ে দিই। ওদেরকে যে ফ্রুটস ভেজিটেবল খাওয়ানোর যে অভ্যাসটা আমরা করছি না, এটা একটা বড় সমস্যা তাদের জন্য। এবং আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে সুগার ক্যান্ডি ছাড়া তো ওদেরকে কোনো ট্রিটই দেওয়া হয় না। বাচ্চাদের ক্যান্ডি মানে ট্রিট মানে হলো ক্যান্ডি, বাচ্চাদের ট্রিট মানে হলো যে একটা সুগার মেড কেক। ক্যান্ডি দেন, ক্যান্ডিও দেন, চিপসও দেন, সবকিছু প্রপার যে তেলগুলা যে সমস্যা, বাজারের তেলগুলা সমস্যা, যেটা কনভেনশনাল তেলগুলো, ভেজিটেবল অয়েলের সমস্যা, যেহেতু হুইটটার সমস্যা, যেহেতু প্রসেস সুগারের সমস্যা, রাইট সুগার, রাইট ময়দা, রাইট তারপর হচ্ছে যে খাবার যদি দেওয়া হয়, তৈরি করা হয়, তাহলে বাচ্চাদের এই লং রান ইনফ্লামেশন অটোইমিউন ডিজিজগুলো তৈরি হবে না। এবং আরেকটা বড় ভুল করি আমরা, জুস দিয়ে বাচ্চাদেরকে বলি ও এটা 100% জুস, 100% জুস আমরা দিতে পারি। নো, 100% জুস বাট গেট ফ্রম দ্য ফ্রেশ ফ্রুটস। এটা তাহলে এটাও শরীরের কাজ, এটা কম্প্রিহেন্সিভ সব ধরনের ভিটামিন, মিনারেল, সব ধরনের ফাইবার সবই থাকবে। কিন্তু আমরা যদি প্যাকেট করা দেই, ইট হ্যাজ টু প্যাস্টুরাইজ। যখনই প্যাস্টুরাইজ করা হয় এই ইয়েগুলাকে, এই ফ্রুট জুস গুলাকে, এগুলোর মধ্যে কোনো ফ্রুটস কোয়ালিটি থাকে না, কোনো নিউট্রিয়েন্ট থাকে না, কোনো ধরনের ভিটামিন থাকার প্রশ্নই আসে না। তাহলে এই 100% জুসের নামে আমরা বাচ্চাদেরকে অসুস্থ করে তুলছি। এই জন্য আমরা সবসময় শুনি, যখন আমি মানে বাচ্চাদেরকে কনসাল্ট করি, আমার মায়েদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চা কিছুই খায় না। এরপর সেকেন্ড কমন জিনিসটা যে আমার বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, দেখেন খায় কম তাও মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা খায় কম তো কিটা খায় হচ্ছে যে
fruit sugar, fruits, processed fruits sugar, খায় হচ্ছে যে হুইট হুইট মিট, মানে 100% সুগার খেয়ে বড় হয়। তখন সুগার মানে হচ্ছে সুগার তো ফ্যাটে ট্রান্সফার হয়, যেটা আমি বারবারই বলি, ফ্যাটে ট্রান্সফার হয় না আনলেস টু মাচ ফ্যাট ইনটেক করা না হয়। তাহলে এই যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ নলেজ, আমরা অনেকে জেনেও করে অনেকে না জেনেও করে আমরা বাচ্চাদেরকে এই যে এগুলো করছি, যার কারণে আমাদের লং রান অটোইমিউন তৈরি করছি। এরপরে আমাদের বাচ্চাদের আজকে অ্যাক্টিভিটির অভাব, আমাদের বাচ্চাদেরকে বড় করছে ঘরে ঘরে। আমরা আমরা বড় হয়েছি হচ্ছে যে খালি পায়ে হেঁটে বড় হয়েছি, তাহলে আমাদের সার্কেডিয়ান রিদম যে এটা সবসময় ভালো থাকতো, যেটা আজকে থাকছেন, তারা ঘরে বড় হচ্ছে, তাদেরকে হাইপার ক্লিনলিনেস এর কারণে তাদের ওই দিন একটা মানুষ প্রশ্ন করছে, তাহলে আমরা হাত ধুবো কি দিয়ে? আচ্ছা ভাই, হাত ধুবে আমি বারবারই বলছি, হাত ধুতে তো মানা করি না, সাবান ইউজ করতে আমরা মানা করি না, শ্যাম্পু ইউজ করতে তো কোনো মানা করছি না, আমি কোনো খাবার খেতে মানা করি না, as long as এটা কোন ধরনের খাবার। If it is not a food, how you gonna eat that? You cannot eat that. কিন্তু আমি বলছি সব খাবারই খাবেন, সব দিনে যে হাতও ধুবেন, শ্যাম্পুও করবেন, সবকিছু করবেন, কিন্তু উইথ এ প্রপার থিং, যাতে যেটা ক্ষতি না করে। তো সেই জন্য বলছি যে আজকে বাচ্চাদেরকে ঘরে হাইপার ক্লিনলিনেস এর কারণ মাধ্যমে বা যে কারণে হোক ঘরে ঘরে বন্দি করে রাখছি, তাহলে তারা প্রপারলি বাড়ি যে সার্কুলেশন, বাড়ি যে প্রপার মেন্টাল এবং ফিজিক্যাল যে ফ্রিডম তারা পাচ্ছে না, এবং প্রপারলি তারা মানে স্টেবল ম্যাচুরিটি আসছে না। এরপরে যদি দেখি যে তাদেরকে মানে স্পোর্টস যে মানে দূরে থাকছে বাচ্চা। আমরা ছোটবেলায় বড় হয়েছি, আমি একটা ছোট একটা একাডেমিতে পড়তাম, তো একাডেমিতে পড়া অবস্থায় আমার মনে আছে আমরা আসর থেকে মাগরিব, মানে এই সময়টা আসরের নামাজ পড়ার পরেই আমরা তখন ফ্রি, সবাই খেলতাম, ঘুরে উড়াতাম। হ্যাঁ, বড় একটা ক্যাম্পাস ছিল। হাই মান্ডা। So we are always busy at this evening time. কিন্তু আজকে কি হচ্ছে, বাচ্চারা সারাক্ষণ ভিডিও গেম এবং সবকিছু টেকনোলজি বেস। টেকনোলজি নট অনলি তাদের হার্টিং দেয়ার সিস্টেম, ইট অলসো হার্টিং দেয়ার বডি। মানে তারা দে আর নট গ্রোয়িং মেন্টালি, দে আর নট গ্রোয়িং ফিজিক্যালি, দে আর নট গ্রোয়িং উইথ হেলথ ওয়াইজ। এরপরে সানলাইট তো আপনারা জানেন, সানলাইটে মনে করেন ভাইটামিন ডি, সানলাইট তো অনলি বাট নট অনলি ভিটামিন ডি, যে থাউজেন্ডস অফ বডি ফাংশন আছে, এনার্জি প্রোডাক্ট করতে শুরু করে সবকিছুতেই, যেটা আজকে হচ্ছে না। এরপরে আমি শুনি বাচ্চারা ঘুমায় না। আচ্ছা, বাচ্চারা ঘুমাবে কিভাবে? সে যদি সুগারি ফুড, হুইট মেড প্রোডাক্ট, এরপরে যদি ক্যান্ডি খেয়ে ঘুমায় কিভাবে? They're not gonna let you sleep because these are the toxin in the body, makes you that is gonna keep you up, তো এই জিনিসগুলো হচ্ছে। এরপরে আমাদের একসময় ছিল, আমরা বড় হয়েছি এমন ভাবে যে ছোটবেলায় আমার বাবা ছিল নিজেই স্কুল টিচার ছিল, তো উনি আরবি জানতেন, আমাদেরকে আরবি ঘরে পড়াতেন। কিন্তু আমি দেখেছি, আমি আমাদের প্রাত্যহিক জীবনের কথা বলছি, বাচ্চারা সকাল থেকে, আমরা যেভাবে বড় হয়েছি, বাচ্চারা সকালে ঘুম থেকে করে যাবে, মক্তব যাবে, একটা কোরআন শিখবে, বাচ্চারা স্কুলে ধর্ম বই পড়বে। এখন তো নাকি ধর্ম মনে হয় নাই, বা হুজুর রেখে, মানে একটা ইসলামিক একটি স্পিরিচুয়ালিটি, যেটা আমাদের। এবং আমি এটা আমেরিকাতে দেখি, আমেরিকায় কিন্তু যারা খ্রিস্টান ধর্ম যারা ফলো করে, তারা কিন্তু খাবার আগে প্রে করে। হ্যাঁ, খুব সুন্দর প্রে করে। আমাদেরও খাবার আগে দোয়া আছে না? আমাদের খাদ্য বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, তো সিম্পল একটা দোয়া, আমাদের তো 3-4টা শব্দ, একটা ছোট্ট দোয়া, এটাও কিন্তু আমরা পড়ি না। এটা যদি আমরা পড়ি, বিশ্বাস করেন খাবারের যে বরকত, এবং ব্রেনের মধ্যে হবে যে আল্লাহ আমাকে আমার যে রিজিক দিয়েছে, বারাকাত দিয়েছে, এটাকে আল্লাহকে আমি ওইটা নেম অফ আল্লাহ আমরা শুরু করেছি। এই যে সিম্পল অ্যাপ্রিসিয়েশন আজকে বাচ্চারা খায় না, বিকজ দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট, বিকজ দে ডোন্ট নো এই খাবারটা কিভাবে তৈরি হয়। তারা মনে করে চিকেন তৈরি হয় মনে হয় ফ্রিজের মধ্যে, ফ্রিজ থেকে চিকেন তৈরি হয়। নো, এটা বাজার থেকে আসে। হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে দিয়ে তৈরি হয় না। এরপরে বাচ্চাদের they need to know how to cook, they need to know how to shop, they need to know how to grow even, আমার বাচ্চাদেরকে আমি ব্যাকইয়ার্ডে গ্রো করাই, ওদেরকে আমি বাজার করাই, ওদেরকে দিয়ে আমি রান্না করতে আমি পাশে রাখি। ছোট এখন আমার ছোট রান্না করতে পারে না, কিন্তু আমার সাথে থাকে। তাহলে কি হয়? দেন দে লার্ন how to grow the proper human being. এবং এই যে প্রেয়ার মেডিটেশন আমরা করা দরকার, বাচ্চাদের করাচ্ছি না, তাদেরকে প্রপারলি কুকিং শিখাচ্ছে না। আজকে আমি যদি পারতাম, আজকে পৃথিবীর সমস্ত স্কুলগুলোকে বলতাম যে তোমরা অবশ্যই একটা কোর্স রাখবা, যে কুকিং ক্লাস। ইফ ইউ ডোন্ট কুক, তাহলে কি করবে তারা? মাইক্রোওভেনে রাখবে, ফ্রিজ থেকে মাইক্রোওভেন। ইটস ক্রেজি, নো নিউট্রিয়েন্ট। ইমাজিন, আমরা তো এখন বলছি আমেরিকাতে এখন একটু গভর্নমেন্ট হিসেবে 22% হচ্ছে যে অটোইমিউন ডিজিজ, এবং এটা যে 50%, এটা যে মানে আরো ছাড়া যাবে না, আমরা এটা বলতে পারবো। তো আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি এগুলা আমরা যদি বুঝতে পারি, দর্শক মণ্ডলী আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এবং আপনারা
ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, আপনাদের সন্তানরা ভালো থাকবে, এবং আমরা আপকামিং যে ওয়ার্ল্ড, এটা একটা হেলথি ওয়ার্ল্ড, একটা ডিজিজ ফ্রি ওয়ার্ল্ড পাবো। তাই ইকোনমিটাকে আজকে এইভাবে কথা কথা আমরা লকডাউন করে দিতে হবে না, একটা ভাইরাসের ভয়ে আমরা পৃথিবীটাকে শাটডাউন করে দিতে হবে না। হ্যাঁ, আজকে আপনারা জানেন যারা অটো ইমিউন সিস্টেম ভালো, ভাইরাস তাদের ক্ষতি করছে না। তাহলে হ্যাঁ, ভেরি গুড। তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড, উই ডোন্ট হ্যাভ টু শাট ডাউন এন্ড ক্রেজি ইকোনমি রাইট নাও। আজকে পৃথিবীর কত অংশ মানুষ তার জব হারিয়েছে, আজকে পৃথিবীর কত অংশ মানুষ আজকে তাদের 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 ব্যবসা বন্ধ হয়ে গেছে। মানে কি অবস্থা আমরা আমেরিকাতে, এই যে আমার আশেপাশে সবগুলো বিজনেস বন্ধ। এই যে মানে দেখে মনে হয় না যে এটা একটা আমরা এখানে অনেক বড় একটা কমপ্লেক্স, অনেকগুলো এখানে একসাথে। আমার দেখে মনে হয় না যে আমি 1 বছর আগে গত ডিসেম্বর জানুয়ারি কি দেখেছি, টোটালি চেঞ্জ, বিজনেস লস, চাকরি লস, সবকিছু শেষ। তো আমরা এটা চাইবো না, আমরা আমাদের নিজেকে কেয়ার করি, কারণ হেলথের সবচেয়ে বড় বাধা চলে যাচ্ছে। হেলথের যদি খারাপ থাকে, আমরা উই লস আওয়ার এফিসিয়েন্সি, উই ডোন্ট ওয়ার্ক মাচ, our brain doesn't work, we don't have social connection, we fight with each other because বার্ডেন হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যে ধন্যবাদ ডক্টর হক স্যার। আসলে বোঝাই যাচ্ছে আমাদের সমস্ত রোগের মেইন রুট কজই হচ্ছে আমাদের রং লাইফস্টাইল। সঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আসলে আমরা যে কোনো ডিজিজ থেকেই দূরে থাকতে পারি। তো ডক্টর খালেদা ইদিব ম্যাডামের কাছে আমার কোশ্চেন থাকবে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু অ্যাডভাইস দিতেন যে এই ধরনের ডিজিজ থেকে তারা দূরে থাকতে এবং রিকভারির জন্য তারা কি কি করতে পারে। ডক্টর তন্নি, আমার মনে হয় ডক্টর হক অলমোস্ট অনেক কিছুই বলে ফেলেছেন, যে আপনাদের বলেছেন বাট এটা এতদের জন্য প্রযোজ্য। কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং কিছু কিছু জিনিস আমাদেরকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, যেন আমরা অটোইমিউন ডিজিজ গুলো থেকে দূরে থাকতে পারি, এবং এট দ্য সেম টাইম আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপটাকে আমরা হেল্প করতে পারি। তো আমি জাস্ট মানে শর্ট করে বলি, ডক্টর হক অনেক ডিটেলস বলেছেন, বাচ্চাদের জন্য যা বলেছেন বড়দের জন্য সেম। নাম্বার 1, ইট অর্গানিক হোল ফুড। হ্যাঁ, অর্গানিক ফুড খাবার চেষ্টা করবেন। অ্যাভয়েড গ্লুটেন, চেঞ্জ ইউর ডায়েট টু এ রিয়েল ফুড ডায়েট। ইট মিনস যে আপনি প্যাকেজিং ফুড থেকে দূরে রেখে যেটা ন্যাচারাল সোর্স অফ ফুড সেদিকে কনভার্ট করবেন। সো এবং কুকিং, স্লো কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব হাই হিটে কুক করলে অনেক অনেক ইম্পর্টেন্ট ভেজিটেবল বলেন, শাকসবজি বলেন, অথবা মাছ মাংস বলেন, যেটাই বলেন না কেন, সেখান থেকে যে ভিটামিন মিনারেলস মাইক্রোনিউট্রিয়েন্টস আসার কথা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো নাম্বার 5 যদি আমি বলি যে ট্রাই টু হ্যাভ ফার্মেন্টেড ফুড। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফার্মেন্টেড ফুড বলতে আমরা কি বুঝি। খুব সহজে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইয়োগার্ট। So try to have yogurt every day, at least after your heavy meal, which will help you to increase your probiotics, increase your normal flora, acts as a probiotics and helps your immune system. আর তারপর যদি বলি যে try to get food from original source, লাইক অনেক ধরনের প্রসেস করে আমরা যেটা আসলে দোকান থেকে কিনছি। হ্যাঁ, কেউ বানাচ্ছেন, কেউ প্যাকেজিং করছেন, কেউ ফ্রিজিং করছেন, কেউ সেল করছেন, দেন আমরা ডিপ ফ্রাই করছি, দেন আমরা খাচ্ছি। তো ইটস লটস অফ প্রসেস, এবং সেখান থেকে আমাদের কিন্তু অরিজিনাল যে সোর্সটা আছে সেটা যে কোথায় হারিয়ে যায় সেটা আসলে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। এন্ড নাম্বার 7 অফ কোর্স যেটা ডক্টর হক শেয়ার করলেন, গেট আউট ইনটু নেচার। সো নেচারের মাধ্যমে আমরা যেই আসলে মানে প্রিভেন্টিভ বা ইমিউন সিস্টেম বুস্টের যে ইনগ্রেডিয়েন্টস গুলো পাই, নেচার কেন তৈরি করেছেন, আমরা যদি আল্লাহ তাআলার কথা চিন্তা করি, নেচার কেন তৈরি করেছেন, নেচার তৈরি করা আল্লাহ তাআলার প্রত্যেকটি জিনিসের তৈরি করার পেছনে একটা যুক্তি আছে। তো এই যে আমরা নেচার নষ্ট করে ফেলছি বা নেচারের সান্নিধ্যে যাচ্ছি না, হ্যাঁ, আমরা এসির মধ্যে থাকতে প্রেফার করছি, হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা, নেচারের প্রতি মোর এক্সপোজ হওয়া। সো দিস 7 or 8 থিংস যদি আমরা খেয়াল করি, দিস আর ভেরি লিটল থিংস। এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এগুলো কিন্তু ফলো করতে হলে খুব কষ্ট করতে হয় না, রাইট ডক্টর হক? মানে it's just a practice and habit. একটু প্র্যাকটিস এবং হ্যাবিট করলেই আপনারা কিন্তু এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবেন এবং অটোইমিউন ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন
আর যদি কারো হয়েও যায় সেখান থেকে কিওর হতে পারবেন। সো ইন্টিগ্রেটিভ মেডিসিনের মাধ্যমে কনভেনশনাল মেডিসিন ইজ নিডেড ইফ নেসেসারি। আমরা কেউ কনভেনশনাল মেডিসিনের এগেইনস্টে না, তবে যদি কনভেনশনাল মেডিসিনের সাথে আপনারা একটা পার্মানেন্ট সলিউশন চান সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্ল্ডের যে অ্যাডভান্স মেডিকেল সায়েন্স ইন্টিগ্রেটিভ মেডিসিন সবকিছুতে অ্যাপ্রোচ করা, বডি মাইন্ড স্পিরিচুয়াল এভরিথিং যদি আপনি প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। এবং ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা সবসময় আপনাদের পাশে আছে। ডক্টর তন্নি জুনিয়র হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন। ডক্টর হক আপনি তো ওনার সাথে কাজ করেছেন এক মাস প্রায়, দেখেছেন। she has also very much interest on this kind of treatment and this is very good for Bangladesh। যে বাংলাদেশে আমি আরো কিছু ডক্টরকে জানি যে যারা ফ্রেশার, তারা আসলে এই কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি পেশেন্টসের ভালো কমপ্লেন্স পাওয়ার জন্য তারা এই ধরনের ট্রিটমেন্টের প্রতি খুব ঝুঁকে যাচ্ছেন এবং এটা আশা করি আমাদের জন্য ইন ফিউচারে অনেক ভালো একটা প্রসপেক্ট নিয়ে আসবে। ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ অ্যাডভাইসের জন্য। ডক্টর হক স্যার, আপনি যদি আপনার ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ থেকে পেশেন্টদের জন্য কিছু গাইডলাইন শেয়ার করতেন। অবশ্যই আমাদের আজকে যে মেডিকেল সিস্টেমের পাশাপাশি যদি ফাংশনাল, ন্যাচারাল, হোলিস্টিক অ্যাপ্রোচগুলোকে কম্বাইন করা যায়, ইট ইজ গোনা বি ভেরি পাওয়ারফুল। যেটা ডক্টর খালেদা ম্যাডাম বললেন, ইট ইজ গোনা বি কমপ্লিট সলিউশন ফর দ্য, যেটা আমরা আজকে বলছি রিভার্সিবল হবে না, রিভার্স করা যায় না, ইউ টু ক্যারি ফর লং রান, যেটা আমরা বলছি। যখন আমরা ম্যাডাম সুন্দর করে আজকে বুঝিয়েছেন রোগগুলোকে একে একে, যেমন যখন লাং অ্যাটাক করছে আমরা ফাইব্রোমালজিয়া বলছি, ব্রেনকে বলছি মাল্টিপল স্ক্লেরোসিস, এই যে স্কিনে অনেকে প্রশ্ন করছেন, আমি দেখি স্কিনে যখন হচ্ছে এটাকে মাল্টিপল ফাস্টার গ্রো হচ্ছে, এটাকে আমরা সোরাইসিস বা, এবং স্কিনে একটা যে আমরা যে লুপাস, আমাদের যে যে সেতি রোগ যেটা বলি, হ্যাঁ সেতি রোগ হচ্ছে আমাদের, জি হ্যাঁ ভিটিলিগো সেতি রোগ। তো এই যে ভাইটালিগো যে সেতি রোগগুলো হচ্ছে, আমার জন্য ভাইটালাইগো বলে আমার জন্য সহজ, হ্যাঁ সরি আমাদের। তো ভাইটালাইগো যে হচ্ছে এই যে সেতি রোগগুলা, এখন এই যে রোগগুলার সমাধান আমার কাছে আমরা নাই মনে করছি, এবং আপনারা অনেকে দর্শক মন্ডলী আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি যে রিউমাটয়েড সমাধান কি আমাদের, যখন বাউলস ডিজিজ যেটা হয়, ইরিটেবল বাউল ডিজিজ, সেটার সমাধান কি আপনারা প্রশ্ন করছেন। আমরা বলছেন যে অনেকে বলছেন আমার হাসিমোটো থাইরয়েড, এটার সমাধান কি। অনেকে প্রশ্ন করছেন যে সোরাইসিসের সমাধান কি। অনেকে প্রশ্ন করছেন যে ভাইটালিগোর সমাধান কি। এবং অনেকে আবার প্রশ্ন করছেন, এখানে দেখতে পাচ্ছি যে আরো কিছু অটোইমিউন ডিজিজের কথা বলছেন। হ্যাঁ, তো অটোইমিউন ডিজিজ যেটাই হোক না কেন, আমি বলবো যে যেহেতু অটোইমিউন ডিজিজের সমস্যা একই রকম, একই ধরনের রুট কজ থেকে আসে এবং লক্ষণটা ভেরি করে। লক্ষণ যেমন লোকালি ট্রিটমেন্ট করে মেডিকেল সায়েন্সের মাধ্যমে অথবা নন মেডিকেলি আপনি যেভাবে করেন, এবং পাশাপাশি রুট কজ গুলো যদি ফোকাস করেন, ট্রিটমেন্ট কিন্তু কাছাকাছি। কারণ সবকিছুই একই কারণে হচ্ছে, যেটা আমরা কারণগুলো আমি একটু আগে সুন্দর করে চেষ্টা করেছি আপনাদের ভাষায় বলার জন্য। সেই কারণগুলোকে যখন আমরা একে ফিগার আউট করি, এগুলাকে সমাধান করি, তখন রোগের লক্ষণগুলো চলে যাবে, রোগের আর ভবিষ্যতে রোগটা আবার আর হবে না। তো এখন আসুন দেখি, তাহলে প্রথম কাজ হচ্ছে যে রোগের কারণগুলোকে চিহ্নিত করা, তারপরে লক্ষণগুলো লোকালি ইলিমিনেট করা। দুইটা কাজই কিন্তু করতে হবে। এবং হয়তো আপনাদেরকে দর্শক মন্ডলী বা পেশেন্ট যারা আছেন, হয়তো আপনাদেরকে অনেকেই বলেছেন যে এটা তো কিউরেবল না, এটা কিন্তু দেখেন যে মেডিকেল, যেমন আমাদের এখানে সবচেয়ে রিনাউন যেটা বলছি মায়ো ক্লিনিকে যে সবচেয়ে ফেমাস ডাক্তাররা আছেন, এবং আমি তাদের গাইডলাইন দেখেছি, তারা বলছে যেটা কিউরেবল না, এটা জাস্ট ম্যানেজেবল। কিন্তু সেই মেডিকেল ডাক্তারের কথা আমি 3 জনের কথা বললাম, অনেক ডাক্তার আছে, অন্তত 100 রিনাউন মেডিকেল ডাক্তার আমি নাম বলতে পারবো, যারা নিজেরা কিউর হয়েছে, নিজেরা অটোইমিউন ডিজিজ কিউর হওয়ার পরে দেন দে স্টার্টেড প্র্যাকটিসিং ফাংশনাল মেডিসিন, বিকজ আমি একটা নাম বললাম, যেমন ডক্টর মার্ক হাইম্যান কথা বললাম, উনি আছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো। আমার টেক্সাসে যিনি আছেন ডক্টর সিনথিয়া লি, দে আর দ্য মেডিকেল ডক্টর। দেন আফটার বিং sick with a autoimmune disease, then they started treating themselves, healing themselves with a functional medicine approach way. Functional medicine mean the root cause গুলোকে দেখা। সেটা আমি অনেক পেশেন্ট, অনেক ডাক্তার নাম বলতে পারবো, তারা এইভাবে করেছে।
এবং তাহলে আপনারা কি করবেন দর্শক মণ্ডলী, আপনারা ঠিক আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, যান, মেডিসিন নেন, কিন্তু ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচটাকে অ্যাড করেন ডক্টর খালেদা ম্যাডাম যেটা বললেন। দেন এই যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আপনি এই যে কোনো ধরনের অটোইমিউন ডিজিজ হোক, যারা আপনাকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন এই রোগ সেই রোগ, অটোইমিউন ডিজিজ সবগুলার লোকালি এবং ইন্টারনাল দুইটা ট্রিটমেন্ট আপনারা কন্টিনিউ করবেন। তাহলে সেটা কি? সেটা প্রথমত হচ্ছে যে যে আবার বলছি সব রোগের জন্য, হ্যাঁ, সব ধরনের অটোইমিউন ডিজিজের জন্য আপনারা একই প্রসেসে যাবেন। তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে যেটা আমাদের কমন সেন্স যেটা বলে, আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, যেটা কমন সেন্স আমাদের মধ্যে আসে। কি কমন সেন্স? কি কমন সেন্স? আমাদের ডিটক্সিং আওয়ার বডি। কমন সেন্স ডিটক্সিং, আমাদের শরীরের সমস্ত মতো টক্সিন জমে যায়। কেন জমে যায় সেটা আমি রোগের কারণ বলতে গিয়ে বলেছি, যেহেতু আমাদের ডাইজেশন ঠিক মতো হয় না, আমাদের আমাদের গ্রো করে লট অফ ইট গ্রোথ লট অফ প্যারাসাইট এন্ড কাইন্ড অফ ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস। তা এই যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বলি, এই যে এরপরে আমাদের যে ক্যান্ডিডা ওভারগ্রোথ বলি, এই গ্রোথ গুলা হয়। এরপরে হচ্ছে যে যত ধরনের সমস্যা হয়েছে এই জন্য সমাধান কি? সমাধান হচ্ছে বললাম যে ডিটক্সিং করতে হবে ফার্স্ট, এরপর হেলদি খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ইমোশনালি ফিক্সিং করতে হবে, স্পিরিচুয়াল লাইফে যেতে হবে, এবং শরীরের যদি অন্যান্য কোনো মেজর সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে এরপরে পাশাপাশি আমাদের কিছু আর্ট যেগুলো আছে এগুলো হেল্পফুল, যেটা যেমন অনেকগুলো খাবারের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। তো প্রথম 1 নম্বর কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পেট গাট হেলথটাকে ঠিক করবেন। গাট হেলথটাকে ঠিক করার জন্য আমি কি বলছি সেটা হচ্ছে গাট হেলথের ঠিক বা বেটিকে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন ব্লোটিং হচ্ছে, আপনার ডিজি ফিল করেন খাওয়ার পরে উইক ফিল করেন, উল্টা খাওয়ার পরে আপনার অনেক ধরনের পেটে কোন ধরনের ডিসকমফোর্ট বা পেইন আসে, বা বাউল সিনড্রোম আছে, ইরিটেবল বাউল ডিজিজ, যত কিছু থাকুক, এগুলো হচ্ছে যে পেট খারাপের সাইন। তো পেটে যদি গাটে কোনো লিকি গাট থাকে তাই কি হয়? আমাদের খাবারগুলো ঠিক মতো হজম হয় না। এবং এটা মেইন কারণটা কেন হয়? আমাদের গাট লেয়ার গুলা আমাদের ডিসফাংশন ঠিক মতো ক্ষয়ে যায়, এগুলো কমে যায়, লেয়ারগুলো খুব থিন হয়ে যায়। এরপরে হচ্ছে যে এনজাইম ঠিক মতো থাকে না। এরপর যেটা আগেই বলেছি যে প্রচুর প্যারাসাইট ক্যান্ডিডা গ্রো করে, এগুলোকে আমাদের ফিক্স করতে হবে। এবং সেগুলোর জন্য কি করতে হবে? সেটার জন্য যেটা করতে হবে আমাদের প্রপার নিউট্রিয়েন্ট। এখন নিউট্রিয়েন্ট অনেকে হয়তো আপনারা মনে করতে পারেন, বুঝতে পেরেছি, নিউট্রিয়েন্ট তো প্রচুর শাকসবজি খেতে হবে, যেটা অনেকে মনে করে। আমি কোথাও গেলে মনে করো মানে আমাকে একটা খাবার গিয়ে বলছে এইগুলো হচ্ছে আপনার খাবার। আমি বললাম কোনটা? এই যে কয়েক ধরনের শাকসবজি রান্না করেছি আপনার খাবার। যে আমি কোথায় বলেছি যে, বা কোথাও কখন দেখেছেন আমি শুধু ওই শাকসবজি গুলো খাচ্ছি বা ওগুলো আসলে আমার খাবার? আমি কখনো বলিনি। এক এক অর্গানের এক একটা খাবার, যেমন ব্রেন, তার দরকার হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাট। এখন আপনাকে অনেকে বলবে ট্রান্স ফ্যাট খাবা না, পেটে আর্টারিয়াল ব্লকেজ হবে। তাহলে আপনার ব্রেন কোথায় আসবে? আপনার ব্রেনে কত ধরনের ফ্যাটি অ্যাসিড দরকার, এবং দেয়ার দ্য ট্রান্স ফ্যাট, আপনার ব্রেন তৈরি হবে না, তাই না? মাল্টিপল প্রসেসে কি হয়? ব্রেন তৈরি হয় না। সব ধরনের অটোইমিউন ডিজিজের মধ্যেই যেটা হয়, প্রথম যে সমস্যা তারা ফিল করবেন, আপনার ব্রেন কাজ করে না। এখন আপনি বলবেন ফ্যাটি অ্যাসিড খাইতে পারতেছি না, হজম করতে পারতেছি না, তাহলে আপনি হজমের সাপোর্ট দেন, ডাইজেস্টিভ এনজাইম দেন, ইন্টেস্টাইনটা ক্লিন করেন। এরপর ইন্টেস্টাইনের মধ্যে যখন আমাদের নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়, সেখান থেকে ভিলাই গুলো আছে, মাইক্রো ভিলাই গুলো কি হয়? অনেক মিউকাস জমে যায়, ওগুলোতে প্যারাসাইট গ্রো করে, তাহলে আপনার নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয় না। আপনি সেদিকে ফোকাস করেন, গাট হেলথে ঠিক করেন। এখন যেটা বলছিলাম, গাট হেলথে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সব খাবার খেতে হবে, সব ধরনের যেটা প্রয়োজন। প্রচুর শাকসবজি খেতে হবে, রান্না করে খেতে হবে, কাঁচা খেতে হবে, জুস করে খেতে হবে। আপনার যদি ডাইজেশন প্রতি ভালো না থাকে, আপনাকে জুস করে খেতে হবে যাতে করে শরীর ইজিলি নিতে পারে। আপনার যদি কিছু রান্না করতে হবে, রান্না করলে অনেক ধরনের ফাইবার এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্বেবল হয়, সেটা নিতে হবে। সালাদ আকারেও খান। তো এটা হচ্ছে আপনার শাকসবজি খাওয়ার ক্ষেত্রে। এবং এরপরে হচ্ছে যে ফ্যাট, আমরা নারকেল তেল নাম্বার 1 হেলদি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, এটা ট্রান্স ফ্যাট। তাহলে নাম্বার 1 ট্রান্স ফ্যাট আপনি খাবেন কোনো ধরনের ভয় ছাড়া। এটা কোনো ডাইজেশন হওয়া খুবই সহজ, কেউ এটার মধ্যে সেন্সিটিভ না, সবাই খেতে পারে। তারপর 2 নম্বর ফ্যাট কি? অলিভ অয়েলটা আনস্যাচুরেটেড, কিন্তু অলিভ অয়েলটা ভেরি পাওয়ারফুল। এটা র খেতে হবে, যেটা এটা ভেঙে যায় হিট করার পরে। এরপরে মাছ, মাংস, ডিম। আপনার যদি অটোইমিউন ডিজিজ যারা আছে তারা অ্যানিমাল ফ্যাটটাকে একদম কম খেতে হবে, কারণ অ্যানিমাল ফ্যাটের যে সিম্পল হরমোনাল যে ইম্প্যাক্ট, এটাও বডি সহ্য করতে পারে না।
কারণ হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়েছে অলরেডি। কারণ ইমিউন সিস্টেম যে ট্রিগারগুলো থেকে হয়, হরমোনাল যে ট্রিগারগুলো আসে, যেমন আপনার ল্যাকটিন বলেন, আপনার গ্রলিন, পেটে যে গ্রলিন হরমোন ক্ষুধার জন্য, ল্যাকটিন যে ব্রেনে সিগন্যাল দিবে, তারপরে আমরা যদি বলি কর্টিজল, কর্টিজল মাস্ট ইমব্যালেন্স হয়, যদি অত ওয়্যার আউট হয় অর টু মাচ, ইদার ওয়ান, তাহলে কর্টিজল ইমব্যালেন্স হয়। তাহলে এই হরমোনাল কেন হচ্ছে? কারণ হরমোন প্রোডাকশন হবে তো একই ধরনের প্রোটিন থেকে, হরমোন প্রোটিন, তো প্রোটিন তো আপনি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন পান নাই, আপনি তো খাবার হজম করতে পারেন নাই, তাহলে হরমোনাল ইমব্যালেন্স আপনার হবে। সেই জন্য আপনার অ্যানিমাল ফ্যাট গুলো সামান্য হরমোন আপনার ইম্প্যাক্ট করবে। সেজন্য খুবই ন্যাচারাল অ্যানিমাল ফ্যাট, ইট হ্যাজ টু বি গ্রাস ফেড, লোকালি গ্রোন, নট দ্য ফার্ম গ্রোন, এবং এটা অল্প পরিমাণে খেতে হবে। তাহলে প্রচুর শাকসবজি খেতে হবে। তারপর অ্যালকালাইন এবং অ্যাসিডিক দেখতে হবে। অ্যাসিডিক খাবার মানে যেটা প্রসেস, সেটা আপনাকে কম খেতে হবে। অ্যালকালাইন নন প্রসেস, র এবং যেটা যেটা বানর খায়, আমি যে মাঝে বলি যে বানর খায়, যে বানর যেভাবে খাবার খায় সেভাবে খাবার খেতে হবে, ভালোভাবে চেবিয়ে খেতে হবে। তো প্রচুর র খেতে হবে, না হলে আপনার অটোইমিউন ডিজিজ হচ্ছে আপনাকে ট্রিগার কমবে না, আপনার ঠামি কাম ডাউন হবে না। তো এরপরে হচ্ছে যে ভাইটামিন মিনারেলগুলা, আপনি যদি অটোইমিউন ডিজিজ থাকে, আমি আপনাদের পেশেন্টদের বলছি, আপনাদের প্রত্যেকেরই ফর শিওর ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, ফর শিওর ভিটামিন সি ডেফিসিয়েন্ট, ভিটামিন আয়রন ডেফিসিয়েন্ট। কারণ আয়রন ডেফিসিয়েন্ট কেন হবে? আপনার ভিটামিন সি থাকে না, ভিটামিন সি না হলে আয়রন ডেফিসিয়েন্ট হবে, আয়রন অ্যাবজর্ব হবে না। ভিটামিন ডি ডেফিসিয়েন্ট ফর শিওর কেন? বাংলাদেশের পেশেন্ট দেখে এবং ইনভেস্টিগেশন দেই 60 to 65% পেশেন্টস আর ভিটামিন ডেফিসিয়েন্সি পাবে। আমেরিকাতেও 50% আমেরিকান পিপল আর ভিটামিন ডি ডেফিসিয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট 65। তো তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, তাহলে ভিটামিন ডি আপনাকে মাস্ট দিতে হবে। ভিটামিন ডি এখন আপনি হয়তো এখন সমস্যা হচ্ছে, অনেকে আপনাকে বলবে একটা অ্যামাউন্ট নেন। আমাদের যে মানে এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিস আমি দেখেছি, মিনিমাম 10,000, আমরা তো মাসেল টেস্ট করে দেখি, মিনিমাম 10,000 না হলে অটোইমিউন ডিজিজের জন্য শরীর তার প্রয়োজনীয় ভিটামিন ডি ডেলি পায় না। ডেলি 10,000 মিনিমাম নিতে হবে, মাঝে মাঝে 20,000 লাগবে। তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে জিঙ্কটা লাগবে, ইমিউন সিস্টেম মডুলেটর লাগবে, আপনার মিনারেল গুলো, মাল্টি মিনারেল গুলো। আমার মাল্টি মিনারেল নিতে হবে পরে, কারণ আপনার ডাইজেশন ঠিক না করেন মাল্টি মিনারেল সাপোর্ট দিয়ে কাজ হবে না, আপনার ডাইজেশন ইনফেকশনকে আপনার ঠিক করতে হবে। এরপরে আমি আরেকটা খাবারের কথা বলি, সেটা হচ্ছে যে বোন ব্রথ। আপনারা শুনেছেন দর্শক মন্ডলী, বোন ব্রথ হচ্ছে যে একটা মানে অ্যানিমেলের কার্টলেজ থেকে করা হয়। তো এই কার্টলেজটা কি, যেমন চিকেনের যে পা বা হাড্ডিগুলো আছে না, বা গরুর হাত পা হাড্ডিগুলো, জয়েন্টের যে ফ্লুইড গুলো আছে না, বা বোনের যে ফ্লুইড গুলো আছে না, এগুলোকে রান্না করে খেলে খুবই ভালো কাজ হয় অটোইমিউন ডিজিজের জন্য। ডক্টর ওয়ালি একজন ডক্টর, উনি রিসার্চ করে দেখিয়েছে, উনি মেডিকেল ডক্টর, উনি রিসার্চ করে দেখিয়েছে যে যখন বিভিন্ন ধরনের অটোইমিউন পেশেন্টরা এই ধরনের অর্গান বেস খাবার খায়, তখন তাদের খুব ইজিলি তাদের অটোইমিউন ডিজিজটা কন্ট্রোলে আসে। কেন? কারণ অটোইমিউন ডিজিজটা কি, তার ইমিউন সিস্টেম কোন একটা অর্গানকে বা বোনকে অথবা জয়েন্টকে বা সেলকে অ্যাটাক করছে। তো আপনার যদি ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে খালি পেটে বা ঘুমানোর সময়, কারণ ঘুমাতে তো মানুষের অটোইমিউন বেশি ট্রিগার করে, ঘুম থেকে ওঠার পর টের পাওয়া যায়। তো আপনি যদি ঘুমানোর সময় একটু বোন ব্রথটা খেয়ে ঘুমান, তাহলে শরীর সিমিলার অর্গান পেয়ে যাবে আপনার পেটের মধ্যেই। তখন শরীর ইমিউন সিস্টেম যেটা করবে, আপনার জয়েন্টকে অ্যাটাক না করে আপনার ওই যে টিস্যু, যে কার্টলেজ আপনি দিয়েছেন চিকেন বোন ব্রথ থেকে, ওই চিকেন বোন ব্রথটাইকেই ইমিউন সিস্টেম অ্যাটাক করে, তাহলে আপনার বোনের যে ইনফ্লামেশনটা, বোনের যে টু মাচ অ্যাটাকটা ইমিউন সিস্টেমের মাধ্যমে, এটা আর হবে না। সেটা তাহলে কি যে হতে পারে একটু বেশি অর্গান, যাদের ফাইব্রোমাইলজিয়া, তারা কি করবে, যাদের লাং এর সমস্যা, তারা বেশি করে লাং অর্গান গুলো বিভিন্ন অ্যানিমেলের থেকে খাবে ডেলি বেসিস। যাদের মাল্টিপল ক্লোরোসিস, তাহলে একটু করে অ্যানিমেল অর্গান রান্না করে খাবে। যাদের জয়েন্ট অটোইমিউন রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারা কি করবে, তারা বেশি করে কার্টলেজ মানে বোন ব্রথ তৈরি করে খাবে। তাহলে এটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভেন। ডক্টর ওয়ালি আপনার রিসার্চ করি, উনি দেখিয়েছে যে যখন অটোইমিউন পেশেন্ট হয়, যে অর্গানের সমস্যা, সেই অর্গানটা যদি ওইভাবে প্রসেস করে খাওয়া যায়, তাহলে অটোইমিউন ডিজিজ টেম্পোরারি, আনটিল ইউ ফিক্স ইউর বডি, এটা টেম্পোরারি আপনাকে অনেক রিলিফ দিবে। এবং বোন ব্রথ কিভাবে বানাতে হয় আপনারা একটু দেখে নেন, ইউটিউবে আছে। তারপরে যেটা বলবো হচ্ছে, দর্শক মন্ডলী, যারা আপনারা বিভিন্ন অটোইমিউন ডিজিজে ঢুকছেন, তাদের হচ্ছে যে ইনফেকশনকে ক্লিন করা। ইনফেকশন ক্লিন করার ক্ষেত্রে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, অনেক ধরনের ফাস্টিং আছে, অনেক ধরনের এক্সারসাইজ করতে হয়। তবে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে যে
কার্বোহাইড্রেট ফ্রি, সুগার ফ্রি ডায়েটে থাকা। কারণ ইনফেকশাস যে প্যাথোজেন্স গুলো এদের খাবারই হচ্ছে যে কার্বোহাইড্রেট, এদের খাবারই হচ্ছে সুগার, ফ্রুটস বা এনি টাইপস অফ সুগার, কুড বি ফ্রুক্টোজ, কুড বি গ্লুকোজ, এনি টাইপস অফ কুড বি সুক্রোজ, এনি টাইপস অফ সুগার। তাহলে সব ধরনের কার্বোহাইড্রেট, ফ্রুটস অ্যান্ড সুগার থেকে বিরত থাকতে হবে। এট দ্য সেম টাইম অ্যান্টাই প্যাথোজেন, অ্যান্টাই ব্যাকটেরিয়াল যে আর্বস গুলো আছে, যদি প্যারাসাইট হয় তাহলে ওয়ার্মউড, ক্লোভ, তারপরে অরিগানো অয়েল, এগুলো খুব ভালো কাজ করে। গার্লিক ভেরি পাওয়ারফুল, ওই সময়টা খাবেন। এবং যাদের ক্যান্ডিডা বেশি, যাদের জিভের উপর লেয়ার পড়ে, তাদের ক্যান্ডিডা, যেটা ক্যান্ডিডা চাইন, ক্যান্ডিডা খুবই কমন। অটোইমিউন পেশেন্টদের জন্য প্যাথোজেন ইনফেকশন ভেরি ভেরি কমন। আমি এই জন্য কথা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বা দর্শক মন্ডলী। তো এই তাদের জন্য কি করবেন, তারা ক্যান্ডিডার জন্য কি ফাস্টিং করা, তাদের নিম পাতা, পেঁপে পাতা খাওয়া, এবং অনেক পিলা করে পাওয়া যায়, আমরা পেশেন্টদেরকে দিই। আমি আপনাদের সবার সহজের জন্য বলছি যে জেনারেল সবাই এখানে আমাদের আজকে দর্শক মন্ডলী শুনছেন আপনারা, তারা সেটা খাবেন। এবং তাহলে কার্বোহাইড্রেট খাবার থাকবেন, অ্যানিমেল ফ্যাটটা কম খাবেন। তো অ্যানিমেল ফ্যাট যেহেতু আপনার ডাইজেশনের সমস্যা থাকবে, অটোইমিউন ডিজিজ মানে ডাইজেশনের সমস্যা আছে, তাহলে আপনার যদি বেশি অ্যানিমেল ফ্যাট খান হজম হবে না। হজম না হলেই এই মানে আনডাইজেস্টেড ফুড গুলা এসেই ক্যান্ডিডা বা প্যারাসাইটের খাবার হয়। খেয়াল রাখবেন জিনিসটা, অ্যানিমেল ফ্যাটটা কম খাবেন, প্রচুর প্ল্যান্ট বেসড খাবার খাবেন এই সময়টাতে, এবং এই সময়টাতে আপনারা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন, এবং অ্যান্টাই ব্যাকটেরিয়াল, অ্যান্টাই প্যারাসাইট, অ্যান্টাই ফাঙ্গাল যে ন্যাচারাল আর্বস গুলো খাবেন, তখন আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে হচ্ছে যে ডিটক্স, ডক্টর খালেদা ম্যাডাম সুন্দর করে বলেছেন। আমাদের পেশেন্ট যারা আছে অবশ্যই ডক্টর খালেদা ম্যাডাম যাবেন। ডক্টর খালেদা ম্যাডামের কাছে গেলে আমার পেশেন্টের কারণে আপনি ডিসকাউন্টও পাবেন, at least 20% they promised, so তারা প্রমিস করেছে at least 25% at least থেরাপিগুলোর পাবেন। তো আপনার কাছে যান, মেক শিওর মেনশন আপনি ডক্টর হক পেশেন্টস, তাহলে ইনশাআল্লাহ ডিসকাউন্টটা পাবেন। তো ডিটক্স করবেন আপনারা। ডিটক্স লিভার হতে পারে, ডিটক্সটা কোলন ক্লিনজের মাধ্যমে ডিটক্স হয়। কারণ কোলনের যে একটা ট্রান্সপোর্টের সময় একটা কোলন, আমাদের একটা লম্বা একটা হলো টিউব না, লম্বা করে একটা হলো টিউবে দেখা যাবে, কিন্তু এই যে টিউবের মধ্যে প্রতিটা অর্গানের সেন্টার পয়েন্ট আছে। আপনার কোলন হেলথ নাই, যেটা ম্যাডাম একটু আগে বলছিলেন, কোলন হেলথ ভালো নাই, আপনার সমস্ত অর্গানই মেসড আপ। কেন? কোলন সমস্ত অর্গানের সেন্টার, অর্গান কানেক্টেড আছে। এখানে আরেকটা দিন দেখতে হবে যে ডক্টর হিপোক্রেটস, যিনি হচ্ছে মেডিকেল সায়েন্সের জনক, ফাদার অফ মডার্ন মেডিসিন, উনি কি বলেছেন? উনি বলছে পিপল ডাই অফ কোলন। তাহলে কোলনে হেলথ মানে আপনি হেলথি, কোলন আনহেলথি, ইউ আর আনহেলথি। তো আমরা এই জন্য দেখেছি যে যখন ক্রনিক পেশেন্ট আসে বা অটোইমিউন পেশেন্ট আপনারা যারা আছেন, তাদের প্রথম কাজ হচ্ছে যে কোলনটাকে ক্লিন করা। এবং কোলন ক্লিনের জন্য ভিলা আমেরিকাতে কোলন ক্লিনের ভালো সেন্টার আছে, এটা আপনারা যেতে পারেন, খুবই পাওয়ারফুল। এবং এখন বলছি, আপনি আমার ডক্টর হক বলবে না পেশেন্টে বলার কারণে আপনি 25% ডিসকাউন্ট পাবেন, হুইচ ইজ ওয়ান্ডারফুল। তারপরে হচ্ছে যে তাহলে টক্সিক বার্ডেনকে করতে হবে কিভাবে? অ্যাটিকেটর কোলন ক্লিন করবেন, লিভার ডিটক্স করবেন, এট দ্য সেম টাইম ফাস্টিং করবেন, হার্বাল জুস খাবেন, তারপরে র ভেজিটেবল খেলেও আপনার বডি ডিটক্স হয়। স্পুরুলিনা এবং ডিরুলিনা, স্পুরুলিনাও একটা পাওয়ারফুল, ক্লোরেলাও একটা পাওয়ারফুল ডিটক্স ফর দ্য মেটাল, এবং আরো অনেক আর্বস আছে, আপনারা এগুলো জানেন। আমরা আজকে অত বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। এরপরে আসেন, এরপরে মেন্টাল এবং ইমোশনাল হেলথ ভেরি পাওয়ারফুল। আপনি ঢুকে দেখেন, আপনি খুঁজে দেখেন, এই আপনার অটোইমিউন পেশেন্ট মানেই ইমোশনাল এবং মেন্টাল হেলথের ইস্যু আছে। তাহলে ইমোশনাল যে ট্রমা, আপনার যদি ব্যাড রিলেশনশিপ থাকে, রিলেশনশিপ ফিক্স করেন। আপনি যদি কোন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, লাইফটাকে ইজ করেন। মনে রাখবেন, আমি কথা বলি, আমার মৃত্যুর পরে আমার সাথে ডক্টর খালেদা ম্যাডামের কম্পিটিশন আর হবে না। আমরা যদি ফেথ থেকেও যদি বলি যে আমরা যদি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো, আল্লাহ দেখবে না যে আমি ডক্টর খালেদা ম্যাডাম থেকে আমি কি বেশি কন্ট্রিবিউট করেছি, উনি বেশি কন্ট্রিবিউট করেছে? না 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 না, হাউ মাচ আই ডিড। তাহলে এরপরে আর যদি বলি, দেখি দুনিয়ার পার্সপেক্টিভে দেখি যে যখন ডক্টর তন্নি ম্যাডাম বয়স হবে 70, আমার বয়স হবে 70, নোবডি হু কেয়ারস ডক্টর তন্নি কি গুলো আর খালেদা কি গুলো, ডক্টর হকি গুলো একই পাল্লা তো কেউ মাপবে না। নো, ডু ইউর ওন অ্যাচিভমেন্ট উইদাউট কম্পিটিং আদার। কারণ আজকে ফেসবুক এবং ইউটিউব মিডিয়ার কারণে আমরা যেভাবে সবার সাথে কম্পিটিশন করছি, হ্যাঁ, অমুক এত সুন্দর জামা পড়ছে, আমার তো এত সুন্দর জামা নেই, হ্যাঁ, এই যে অমুকে এত ভালো চাকরি করছে, আমার তো ভালো চাকরি নেই, এই যে কম্পিটিশন থেকে বেরিয়ে এসে আমি আমার সাথে কম্পিট করি, তাহলে আমাদের আর এই ধরনের যে মেন্টাল স্ট্রেস, সামাজিক সমস্যা, কম্পিটিশন, এগুলো থেকে আর এই ট্রমা যদি পড়ে যান, আপনার অটোইমিউন এখন না হোক কদিন পরে হলে হবে।
সো এই ধরনের এই যে মেন্টাল স্ট্রেসের কথা আপনি বললেন, তো এটা অনেকে বলেন যে চাইলেও অ্যাভয়েড করা যায় না ডিউ টু দা ওয়ার্কলোড অর এনি আদার ফ্যামিলি ইস্যুস। তো এটার জন্য কিন্তু আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমরা সাউন্ড ট্রিটমেন্ট যেটা বলছি প্লাজমা স্কেলার ওয়েভ, তো এটার মাধ্যমে আমরা কিন্তু রিল্যাক্সেশন এবং বিভিন্ন আমাদের প্রায় 200 এখানে প্রোগ্রাম আছে যেটা আপনাকে হেল্প করবে স্ট্রেস রিলিফ করতে, এবং যখনই আপনার স্ট্রেস রিলিফ হবে, আপনার হরমোন গুলো প্রপারলি সেক্রেশন হবে, তখনই কিন্তু আপনার গাট হেলথ এন্ড এভরিথিং উইল বি পারফেক্ট। ইয়েস, এটা হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি গাট হেলথ এবং যদি অন্যান্য প্রপার ডায়েট এবং খাবার থেকে রং যে খাবারগুলো আমরা আজকে বিভিন্নভাবে বললাম, যে রং খাবারগুলো আপনি সর্ট আউট করে ফিগার আউট করতে টেবিল থেকে আপনার প্লেট থেকে বাইর করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গাট হেলথ ভালো থাকতে হবে। মেন্টাল চাইলে আপনি কাম ডাউন হতে পারবেন, চাইলে আপনি ঘুমাতে পারবেন না। অনেকে বলে ডক্টর সাহেব কিভাবে ঘুমাবো, ঘুম আসে না, ঘুমের সমাধান দেন, ঘুম নিয়ে লাইভ করেন। আচ্ছা, ঘুম নিয়ে লাইভ করবো কেন? ঘুম তো কোনো কাজ না যে এটা নিয়ে আমি কি বলবো। আপনার শরীর ফাউন্ডেশনকে ফিক্স করেন, শরীর অটোই তার মতো সে ঘুমিয়ে যাবে। শরীরের কাজই ঘুমানো, একটা সময় পরে। হ্যাঁ, তবে একই সময় ঘুমানো একটা অনেকগুলো ইয়ে আছে, এটা আমি বিভিন্ন সময় বলছি। একই সময় প্রতিদিন ঘুমানো, ইলেকট্রনিক দূরে রাখা, পেট খালি রেখে ঘুমাতে যাওয়া, তারপরে ইনফ্লামেটরি খাবার না খাওয়া, এগুলো ঘুমের জন্য অবশ্যই কার্যকরী। এরপরে আমাদের যে তাহলে ম্যানেজিং স্ট্রেস, আমাদের অ্যাক্টিভ থাকা। হ্যাঁ, তারপরে আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিই, তাহলে আপনাদের দর্শক মূল্যে আপনারা সহজ হবে। এই যে আমি কথা বললাম যে রং খাবার বাদ দেওয়া, হেলথি খাবার খাওয়া, ডিটক্স করা, অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, গ্রেটফুল থাকা, প্রেয়ার মেডিটেশন। আমি যে বললাম যে আপনাদের এই যে এত গাইডলাইন করে দিলাম, প্র্যাকটিক্যাল কিছু টিপস আপনাদেরকে যাতে আপনারা জিনিস সহজ হবে, সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ ইউ লাভ ইউরসেলফ। হোয়াট আই মিন দ্যাট, আমি যে এই খাবারটা খাচ্ছি, এই যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমাকে যদি ক্ষতি করে, তাহলে আই ডোন্ট লাভ মাইসেলফ, আই ক্যানট হার্ট। আমাদের যদি ইফ ইউ সি আওয়ার ফেথ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে, তোমরা এমন কাজ করো না which is hurting your body. So when you are eating something, you cannot hurt your body. আমরা সব ফেথের কথা বলি, যে সব ফেথ বাদ দিলেও স্বাভাবিকভাবে আমরা if you love yourself, you cannot eat something which can hurt you, which can harm you, you know. So love yourself, so that you want to give yourself the opportunity to enjoy the world, so you cannot poison your body. Second, মোটিভেশন। এখন মোটিভেশনটা মানুষ খারাপ পেলে মানুষ হতাশ হয়ে পড়ে, আমার মনে হয় অটোমেটিক বেরোতে পারবো না, আজকে 2 বছর স্ট্রাগল করছি, মোটিভেশন লাগবে। কিভাবে মোটিভেশন দিবেন? দেখেন অনেকে সুস্থ হচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইউ, দর্শক যারা আপনারা বলছেন লুপাস, ভিটিলিগো, অদ্র অটোমিউন কথা যারা বলছেন, সোরাইসিস, আপনারা ভাবেন যে কত লোক অটোমিউন থেকে বেরিয়ে আসছে, এবং তারা বেরিয়ে এসে তারা সুস্থ, আপনি অসুস্থ। আপনি যদি ওখানে তাকায় দেখেন যে আপনি জাস্ট সার্টেন স্টেপ পালন করে আপনি ওখানে গিয়ে পৌঁছতে পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট মই দিয়ে উঠছেন, আপনি 3টা স্টেপ পরে আপনি এখানে উঠছেন। কত আনন্দের না? এই যে সারাক্ষণ এটা ভিজুয়ালাইজ করেন, বিষয়ের মধ্যে রাখবেন, তাহলে আপনি ইউ ক্যান স্টে মোটিভেটেড। এরপর হচ্ছে যে নিজেকে, নিজের হেলথকে প্রায়োরিটি দেওয়া অন্যের ক্ষেত্রে। আমি ডক্টর তন্নির বাসায় গেলাম যে উনি আমাকে সুন্দর পোলাও, কোরমা, কনভেনশনাল খাবার খাওয়াবে, কিন্তু দেখুন, হ্যাঁ অবশ্যই আপনি যাবেন। আপনি, আমাদের ধর্মে বলা আছে, ইফ সামওয়ান ইনভাইট ইউ, ইউ শুড নট সে নো। ইটস নট হারাম নট টু সে নো, বাট ইউ শুড নট ইগনোর। হ্যাঁ, আমরা যে মুসলিম বা সোশ্যাল পার্সপেক্টিভেও কেউ ইনভাইট করলে আমাদের যাওয়া উচিত, to support that person. This is we are human being, right, in the top of that. তো যাওয়া উচিত। তাহলে আমরা কি করবো? বা কোথাও কোনো সাথে ডিনার গেলাম, টু রেসপেক্ট আদার পিপল, আমরা কি করি? আমরা রং খাবারটা খেয়ে ফেলি। ও উনি খাচ্ছে, আমিও চিকেন টেন্ডার খেয়ে ফেললাম, উনি খাচ্ছে, আমিও ওই খাবারটা খেয়ে ফেললাম, রং খাবারটা, কনভেনশনাল চিজ বা কনভেনশনাল মিট বা যেটা বলি। মনে রাখবেন দর্শক, আমরা কিন্তু কোনো খাবার খেতে মানা করি না, আমরা রাইট খাবারটা রাইট ওয়ে তৈরি করা, রাইট সোর্সটাই সমস্যা, তাই না? আবার বলছি, তো সব খাবারই আপনি খাবেন, কিন্তু যদি রাইট সোর্স থেকে আপনার খাবারটা পরিবেশন না করে, আপনি রেসপেক্টফুলি আপনি না করতে পারেন, with due respect যে I have a limitation in the mind. আপনি রাখবেন, I love myself, I am motivated, I'm gonna go that point which I can be successful. At the same time, think your mind that I love myself than my friend who is offering me food that might poison me. তো এরপরে হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার এই ছোট্ট একটা খাবার বেশি প্রায়োরিটি, নাকি হোল ওয়ার্ল্ড ইউ গোইং টু মিস, আপনি মিস করবেন যদি আপনি সুস্থ হতে না পারেন।
কারণ একটা অটোইমিউন পেশেন্ট তার জীবনের সব আনন্দ থেকে বঞ্চিত। খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না, সেক্সুয়াল লাইফ থাকে না। আপনার দেখেন না কোন জিনিস আপনি আছে, সোশ্যাল কনফ্লিক্ট থাকে সবার সাথে, কারণ দে ক্যানট ডিল উইথ থিংস তাহলে এই যে হোল ওয়ার্ল্ড এক জায়গায় আর সামান্য খাবার লোক, দেন ইউ ক্যান কম্পেয়ার এন্ড ইনশাআল্লাহ আপনি এগোতে পারেন। এরপরে একটা ফাইন্যান্সিয়াল মানুষ দে ডোন্ট স্পেন্ড মানি, ও আমাকে আই ডোন্ট হ্যাভ মানি টু ডু দ্যাট। মানুষ ঠিকই তার সব কিছু বিক্রি করে দেয় যখন at the end of their life. Why? Spend money when you are young so you can enjoy on your health, so you can enjoy whole life. You messed up your health without spending money, then at the end of your life you spend all money but you don't get your health back. আপনি নিজের হেলথ খুঁজে পাবেন না যখন আপনি অলরেডি বডি অলরেডি এক্সপায়ার্ড। আপনি কিভাবে আপনার হেলথ খুঁজে পাবেন? তাহলে সেটা এরপর হচ্ছে যে কম্পেয়ার দ্য রেজাল্টস। আপনি আজকে এই ম্যাচড আপ আপনার রিপোর্ট, এটা আপনি সুস্থ, এদিকে আপনি হাসুন, বুঝুন, চিন্তা করুন যে ইয়া উই হ্যাভ এ গ্রেট ফিউচার, গ্রেট অপরচুনিটি কামিং আপ টু বি হেলথি, টু বি পারফেক্ট হিউম্যান বিং, এনজয় দ্য এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এরপর হচ্ছে যে আমি লাস্ট টিপস যা দিব সেটা হচ্ছে যে আমরা খাবারকে নিয়ে ক্যারি করি না। আমি অনেক সময় বলি যে অফিসে আনতে, তো আজকে তাড়াহুড়া করে অফিসে আসছি যে আমি বড় বিজার এটা নিয়ে আসছি, আমি বড় অন্য আমার বোতলটা খুঁজে পাইনি। I don't mind. I brought my, এটা অন্য একটা বোতল নিয়ে আসছি, সো ওকে। আর মানে এই দেশে আপনি কেউ কারো হয়ে তাকায় না এইভাবে। বাংলাদেশে আপনারা দেখছি বাংলাদেশ খুবই স্টাইলিশ, খুবই ম্যাচ করতে করতে মানুষ চিন্তা করে। এখানে যদি মানুষ এভাবে দেখে না, কিন্তু তবুও তো এটা আমার বোতল না, আমি নিয়ে আসছি, কারণ আমি প্রায়োরিটি দিয়েছি নট মাই কনভিনিয়েন্ট, নো আই প্রায়োরিটাইজ দ্যাট আই নিড মাই অ্যালকালাইন ওয়াটার ফ্রম মাই ওন সিস্টেম, বা আমি পানিটা নিয়ে আসছি। ঠিক খাবারটাও আপনি কোথাও যদি মানে কয়েক ঘন্টা ধরে ঘুরতে যান, বাসায় একটা আপনারা যে পৃথিবীর দর্শক মিনিট আপনার পৃথিবীর যে যেখানে আছেন, আপনার খাবার লিমিটেশন আছে, আপনি খাবার আপনার হাতে ক্যারি করবেন সেটা আপনি। এবং সবচেয়ে ভালো কি জানেন, যারা খুবই ডায়েটে থাকেন যে আমি স্পেসিফিক খাবার খান, দর্শক মিনিট আবার বলছি আমরা কোনো ডায়েট ফলো করি না। আপনি একটু কিটো বলবেন, নো কিটো না, আপনাকে আপনার কিটো সবগুলা ডায়েট মেথডকে আপনাকে নিউট্রিশনে আসতে হবে। কোনো একটা ডায়েট মেথড নিউট্রিশনালি রিচ না, কোনো ডায়েট মেথডই। আপনার প্রত্যেকটা মানুষের বায়োডাইভার্সিটি, based on the biodiversity, based on the biological need, you have to adjust your food. এবং এইভাবে আপনাদের ঠিক করতে হবে, কোনো ডায়েট ফলো না করে এভরিথিং শুড বি নিউট্রিশনাল अगेन। তো আপনার খাবারটা ক্যারি করবেন, সেটা আপনি কয়েক ঘন্টার জন্য বাড়িগুলো ক্যারি করবেন। আপনি ইভেন যদি সবচেয়ে ভালো চান, কোথাও দাওয়াতে গেছেন, why don't you carry some food with you? আপনি কিছু খাবার নিয়ে যান, ওখানে গিয়ে ওটা এনজয় করেন, এটাও এনজয় করেন। আপনি এতে করে মানুষ বিশ্বাস করেন honesty is the best policy. People like honesty, people like ট্রুথ, যে হ্যাঁ ইয়েস আমার ফ্রেন্ডলি যদি বলা হয়, আপনার ডক্টর তনি ম্যাডাম যদি খাবার তৈরি করেন, আমি যদি বুঝেই বলি, উনি কিন্তু রাগ করবে না, কারণ আমি বুঝেই বলেছি কেন আমি খাবারটা খাচ্ছি না। আমি যদি নিজের মধ্যে রেখে দিই যে না আমি খাবো না, বলবে কি ওহো, ইট ক্যান মেক এ লট অফ কনফিউশন এন্ড মিসলিডিং রিলেশনশিপ। ক্লিয়ার করি ট্রুলি যদি আমরা এক্সপোজ করি, দিস ইজ মাই হেলথ ইস্যু, দিস আই হ্যাভ এ লিমিটেশন, আই ক্যান unroll my food and eat or share with other people, nothing hurt, so আপনারা যদি এইভাবে নিজেকে মোটিভেট রাখি, নিজেকে ভালোবাসি, নিজের স্বাস্থ্যকে ভালোবাসি, নিজের ভবিষ্যৎকে এত নিজের এনজয়মেন্টকে আমরা যদি ভালোবাসি, আমরা যদি আমাদের সুস্থ হওয়ার যে একটা শান্তি, যেটা বিগ অ্যাচিভমেন্টকে ভালোবাসি, যদি এক্সাম্পলগুলো আমাদের সামনে রাখি, এরপর আমরা যদি নিজেরা কুকিং করে অভ্যাস করি, এবং নিজেরা এর পাশাপাশি যে আমরা নিজেরা যে খাবার ক্যারি করার যে অভ্যাসটা, যে দিস ইজ মাই ফুড, আই টু ক্যারি, আই ওয়ান্ট টু গেট আদার ফুড, কারণ আমার আদার ফুড তার জন্য হেলথি, আমার জন্য প্রয়োজন। তাহলে এইভাবে ইনশাআল্লাহ আমরা লং রান উই ক্যান গেট রিড অফ দ্য ডিজিজ, উই ক্যান কমব্যাট দ্য ডিজিজ টু মেক এ to not only perfect world, we can fight with the world to get it to enjoy, so I can enjoy the world. I can even if I can get my health back, if I can be healthy, I can help other people, I can be motivator, I can be motivational, a lot of people are going to be motivating to see my example. So দর্শক আপনারা সবাই চেষ্টা করুন, আমাদের যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আছে, আমরা নিজেরা সুস্থ থাকি, নিজেরা ভালো থাকি, ভালো কাজ করি, অন্যকে ভালো কাজের, ভালো থাকার, ভালো হওয়ার উপদেশ দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবে আমাদের জন্য। এই জায়গাটা আমি একটু অ্যাড করি, ধন্যবাদ ডক্টর হক, যে আসলে আমরা নিজেদেরকে ভালোবাসবো, তা তো অবশ্যই, এর সাথে অবশ্যই আমরা যে নলেজটা শেয়ার করছি সবার সাথে, শেয়ার করতে চাচ্ছি, বা আপনারা আমাদের থেকে যেটা বুঝতে পারছেন বা জানতে পারছেন, যেটা আপনাদের কাছে মনে হচ্ছে দিস ইজ এ গুড অ্যাডভাইস,
আমি সাজেস্ট করব, হয়তোবা সবাই বাংলাদেশের প্রতিটা মানুষ আমাদের এই লাইভ দেখতে পাচ্ছেন না, যারা দেখছেন তারা আমাদের নলেজটা সবার সাথে শেয়ার করুন, সবার কাছে পৌঁছান, এবং সবাই যেন এটাতে উপকৃত হয়। কারণ আমরা নিজেরা শুধু ভালো থাকতে চাই না, আমরা চাই আমাদের দেশকে উন্নতি করতে এবং দেশের ইকোনমিক্যাল কন্ডিশন উন্নত করতে, দেশের বার্ডেন কমাতে, এবং অ্যাজ এ হোল ডিজিজ বার্ডেন যেটা বলে সেটাকে কমাতে। তো দিস মেসেজ ইজ ফর অল। যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের লাইভে, তাদের জন্য যেমন এই মেসেজ, যারা আনফরচুনেটলি লাইভে যোগ দেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা যোগ দিয়েছেন তারা যেন আমাদের এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন। ইট ইজ দ্য সায়েন্টিফিক and advanced medical science treatment of this kind of diseases. ডক্টর তনি, আপনার পারমিশন নিয়ে আমরা অনেকগুলা আমরা চেষ্টা করেছি লাইভের মধ্যে আমাদের কথাগুলোকে মানুষের আনসার চলে আসে, কিন্তু অনেক ভাই বোনদের আনসার আমরা ঠিক মতো দিতে পারিনি, এখনো আসে নাই। আমি যদি আপনার পারমিশন নিয়ে আমি কিছু কোশ্চেন নেই যদি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ডক্টর খালেদা ম্যাডামের কাছে, দেহের ওজন একটু যদি বলবেন। ওজন মিস্টার ধনঞ্জয় নান্দি কোশ্চেন করেছে, আমার দেহের ওজন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, সুতরাং আমি কিভাবে ওজন বাড়িয়ে তুলতে পারি? ধন্যবাদ। আসলে ওজন বাড়িয়ে তোলাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আগে জানা আপনার ওজন কমছে কেন। সো ওজন কমার অনেক ধরনের কারণ আছে, হতে পারে ডায়াবেটিস, হতে পারে ইনডাইজেশন প্রবলেম, হতে পারে অ্যাবজর্পশন রিলেটেড প্রবলেম, হতে পারে এনি কাইন্ড অফ ক্রনিক ডিজিজেস, হতে পারে কোনো ধরনের অটোইমিউন ডিজিজ অ্যাজ ওয়েল, হতে পারে আপনি অতিরিক্ত ডায়েট করছেন যেখানে মাসেল ওয়েস্টিং হচ্ছে। তো দেয়ার আর লট অফ রিজন যে আপনার ওজনটা কমে যাচ্ছে, এবং হতে পারে, আমি এটা খুব নেগেটিভলি বলছি না, বাট কোনো কার্সিনোজেনিক ইস্যুস থাকলেও কিন্তু এরকম সাডেনলি ওয়েট লস হয়, থাইরয়েড ইস্যুস থাকলে সাডেনলি ওয়েট লস হয়। তবে অবশ্যই আপনার বয়স 63 বছর, তো আমার মনে হয় যে আপনার এটা থরো চেক আপ করা উচিত, কেন আপনার ওয়েট লস হচ্ছে, রুট কজটা বের করে দেন আমরা ওয়েট গেইন আসলে প্রয়োজন কিনা, এবং ওয়েট গেইন হতে হলে সেটা মাসেল গেইন হতে হবে না ফ্যাট গেইন হতে হবে, এটা এক্স্যাক্টলি জেনে নিয়ে উই ক্যান অ্যাড্রেস ইউর এনি কাইন্ড অফ প্রবলেম। থ্যাংক ইউ ধনঞ্জয়। তো অনেকে ধন্যবাদ দিয়েছেন, অনেকে আমরা সব কোশ্চেন পড়ছি না, এবং অনেকে সালাম ধন্যবাদ দিয়েছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। এবং একটা কোশ্চেন আসছে, মনে হয় আমি অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক খেলে কোনো অসুবিধা হয় কিনা জানাবেন। কিন্তু প্রোবায়োটিক খেলে কারো কোনো অসুবিধা হয় না। ইউ হ্যাভ দ্য own your bacteria more than 10 times more than your own bacteria, তাহলে আপনি প্রোবায়োটিক সারা জীবন সব সময় সবাই সারা জীবন খেতে পারবেন। আমি সারা জীবন প্রোবায়োটিক খাবো, আমার পরিবারের আমার বাচ্চারা আমার বাবা সবাই সবসময় প্রোবায়োটিক খায় এবং তারা খাবে। আমি সবাইকে এটা এনকারেজ করি। তবে ডোজটা হচ্ছে যে আপনি হেলথি হন, একটু 4 বিলিয়ন ইজ এনাফ, ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন। আর যদি আপনি অসুস্থ হন তাহলে 4 বিলিয়ন ডাবল খাবেন দুপুরে এবং রাতে। এটা হচ্ছে প্রপার ডোজ। আর একটু বেশি খেলে, এখন আমাদের ক্লিনিক আমরা যেটা করি, আমরা মাসেল টেস্ট করে দেখি যে এক্স্যাক্টলি কতটুকু লাগবে। এখন আপনারা যারা দূরে আছেন তাদের জন্য আমি বলবো যে ওইটা 2 বার 4 বিলিয়ন করে খাবেন, এটা হচ্ছে এটা করতে পারেন আর কি। ম্যাডাম, আপনার কাছে একটা কোশ্চেন আছে এখানে। আমার বিপির ওষুধ খাওয়ার পরেও বিপি হাই 160/130 থাকে, আমার কোলেস্টেরল নরমাল, কিডনি নরমাল। থ্যাংক ইউ নারুল হক। আসলে ব্লাড প্রেশার 160/130 ইটস ভেরি অ্যালার্মিং ব্লাড প্রেশার। ফার্স্ট অফ অল, আপনার বয়স কত আমি ঠিক বলতে পারছি না, বাট বয়স যতই হোক না কেন, এই ধরনের ব্লাড প্রেশার যদি কন্টিনিউয়াস পারসিস্ট করে, ডেফিনেটলি দেয়ার ইজ আ চান্স অফ স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। বিশেষ করে আপনার সিস্টোলিক 160 এবং ডায়াস্টোলিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিচের ব্লাড প্রেশার 130, ইট ইজ টু মাচ হাই। তো কোলেস্টেরল নরমাল থাকতে পারে, কিডনি নরমাল থাকতে পারে, বাট আপনার ব্লাড প্রেশার ইমিডিয়েটলি কন্ট্রোল করতে হবে। আপনার ওয়েটটা আমাকে জানতে হবে যে আপনি ওভারওয়েট কিনা, এবং আপনার লাইফে স্ট্রেস কিরকম আছে, আপনার ঘুম কিরকম হচ্ছে, এবং আপনার থাইরয়েড কোনো ইস্যুস আছে কিনা। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনার ব্লাড প্রেশার, আপনি কি ওষুধ খাচ্ছেন, অনেক সময় দীর্ঘদিন অনেক ওষুধ, এক ধরনের ওষুধ অনেকদিন খেলেও
বডিতে রেজিস্ট্যান্স গ্রো করে, সেক্ষেত্রে ওষুধ চেঞ্জ করার বিষয় থাকে। এবং আমি মনে করি ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করা সম্ভব। আপনি চান আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। ধন্যবাদ। ওকে, আমরা অনেক কোশ্চেন আমি দেখতেছি সবই মোটামুটি অ্যান্সার আমরা চলে আসছে। তবু একটা জিনিসটা এটা মনে অ্যান্সার আমরা আসে নাই কোশ্চেনের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে, হাউ টু ট্রিট অ্যানিমিয়া এবং হাউ লো আয়রন এন্ড হিমোগ্লোবিন কাউন্ট। লো আয়রনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার হিমোগ্লোবিন কাউন্ট বাড়াতে হবে, তখন লোটা বা আয়রনটা বাড়বে। যেমন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এখানে বেশি করে দায়ী হচ্ছে যে আপনার র প্ল্যান খাবার খাচ্ছেন না। বিশ্বাস করেন এটার রুট কজটা অত বেশি আমি দেখি নাই। তো মেইনলি হচ্ছে আপনারা র প্ল্যান খাবার খাবেন, অথবা ক্লোরোফিল, যদি আপনার খুব বেশি খারাপ অবস্থা হয় তাহলে টেম্পোরারি ক্লোরোফিল ফিলটা খান, অথবা তা যদি না পারেন আপনি র যেগুলো আমরা খাই, যেমন বাঁধাকপি, যেমন আমরা লাউ, যেমন হচ্ছে যে শসা, টমেটো ব্লেন্ড করতে হবে না, তারপরে ধনিয়া পাতা, এই যেগুলো আমরা কাঁচা খাই, তাই না, শসা, এগুলাকে আমরা জুস করে খাবেন। কেমন জুস করে খেলে টেম্পোরারি হেল্প হবে। আর যদি বেশি সমস্যা হয় আপনারা ক্লোরোফিল ফিলটা খান, এবং গল ব্লাডার ডাইজেশনটা একটা কন্ট্রিবিউশন আছে, গল ব্লাডার ডাইজেশনটা একটু বাড়ান। আর বিটটা হচ্ছে ন্যাচারালি একটা গল ব্লাডার ডাইজেশন বুস্টার, বিটটা খেতে পারেন। আরো অনেকগুলা কথা আমাদের ভিডিওতে আছে। দর্শক মণ্ডলী, আপনাদের অনেক প্রশ্ন আছে যেগুলার আমরা আনসার করছি না, কারণ হচ্ছে যে আমরা নিয়মিত লাইভ করছি, এবং লাইভে এই যে আমরা কিডনি নিয়ে লাইভ করছি, কোলেস্টেরল নিয়ে লাইভ করেছি, ওগুলোতে আমরা, আপনারা ভিডিওগুলো দেখেন, একটু আমাদের চ্যানেলগুলোতে গিয়ে দেখেন, আমরা এগুলো নিয়ে লম্বা কথা বলেছি, লম্বা আলোচনা করেছি, আপনারা ওখানে ডিটেলস আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, তো আশা করি আপনাদের তখন আপনাদের সমাধান, আপনারা যদি একান্তই সিরিয়াস সমস্যা তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এরপরে হচ্ছে যে ম্যাডাম একটু বলবেন আপনাদের ম্যাটেরিয়াল ইস্যুগুলো কি? আব্দুর রহমান কোয়েশ্চেন করেছেন, how to treat atrial fibrillation and arrhythmia. Okay, atrial fibrillation and arrhythmia, it's about heartbeat, so it's about heart disease. So atrial fibrillation এবং arrhythmia ট্রিটমেন্টের জন্য we have some protocol, আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এটার প্রোটোকল আছে। তো কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এটা কনজেনিটাল কিনা, এটা হঠাৎ করে হয়েছে কিনা, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যারিথমিয়ার সাথে কিছু ডিজিজ রিলেটেড আছে, তো তার এই ডিজিজ আন্ডারলাইং কজ গুলো আপনার আছে কিনা। তো যদি কোনো আন্ডারলাইং কজ থাকে তাহলে সেই কজ ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যারিথমিয়া কারেকশন হয়ে যাবে। So Abdur Rahman Shah, please consult with us and we will diagnose you and we will try to treat. Thank you very much. আচ্ছা, আপনারা যারা বলছেন যে কানাডাতে যারা আছেন, কানাডাতে আমি যখন কানাডাতে আপনাদের পেশেন্ট দেখতে যাই বা আমি ট্যুর করি, আমি দেখেছি কানাডাতে ন্যাচারাল সাপ্লিমেন্টের দোকান প্রচুর আছে। এবং আমি একবার ড্রাইভ করছিলাম আপনার অটোয়া দিয়ে, পার্লামেন্ট ভবনের পাশ দিয়ে, ইভেন ছোট্ট একটা শহরে ট্রাভেল করছি, একটা ছোট শহরে এত বড় ন্যাচারাল মেডিসিন স্টোর আমি আমেরিকাতে এত বড় স্টোর দেখছি কিনা মনে পড়ে না। এখানে ভিটামিন সবগুলো আছে বড় বড়, ফুল সাপ্লিমেন্ট স্টোর অনেক বড় আছে, এবং টরন্টোতে প্রচুর আছে। শাহরম ভাই, আপনি একটু খুঁজেন টরন্টোতে, আপনি যে শহরে আছেন, ইভেন আপনি যদি অন্টারিও যান, আপনি যদি যেখানে দেখেন আপনার মানে ছোট শহরগুলোতেও সাপ্লিমেন্ট স্টোর আছে। কানাডাতে এগুলো আপনি একটু গুগল করে দেখেন, আপনি পাবেন। তারপরে হচ্ছে যে আইবিডি নিয়ে আমরা কথা বলেছি, আইবিডি লাইভ দেখুন, আজকেও বলেছি আইবিডি নিয়ে রুট কজ গুলোকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আইবিডি চিকিৎসা, থাইরয়েড হিমোগ্লোবিন বেশি হয়ে গেল, অ্যান্টিবডি বেশি হয়ে গেল। অ্যান্টিবডি বেশি হলো কেন? অ্যান্টিবডি বেশি হওয়া মানে তো ইমিউন system producing lots of antibody. Why immune system producing too much antibody? Because so look at the triggers. So fix the triggers, immune system gonna be fine. Then you can you don't have to worry about it. দর্শক মণ্ডলী, আপনাদের কোশ্চেন গুলো আনসার আমরা বিভিন্নভাবে করেছি, এবং খুব ইউনিক কোশ্চেন যেগুলো এমন নাই আমি আনসার করি নাই। তো আশা করি আপনারা যারা হেলথের সমস্যা আছে আমাদের পূর্ববর্তী সমস্ত ভিডিওগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন কি করতে হবে। যদি কোনো মেজর ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তো আপনাদের পাশে আছি। আর আমাদের ইউডব্লিউ ভিলা মেডিকেল সেন্টারে যাবেন, ওখানে আপনি আমাদের পেশেন্টদের জন্য ডিসকাউন্ট পাবেন, minimum 20%, as I said. So Dr. Tony, you can wrap up the program then. Yeah, please
ধন্যবাদ ডক্টর হক স্যার এবং খালেদা ম্যাডাম। সো দর্শক মন্ডলী, আজকের আলোচনা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন এবং ফাংশনাল মেডিসিন তিনটি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট পেতে পারি। তো এই ডিজিজের পার্মানেন্ট চিকিৎসা নেই, এই ভ্রান্ত ধারণা থেকে আমরা এখন বেরিয়ে আসবো। ডক্টর হক স্যার এবং খালেদা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তাদের ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। দর্শক মন্ডলী, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব আমরা। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকে ইন ফিউচার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।